আমরা যখন জেড ভ্যালুকে স্যার ক্যালকুলেটেড যে জেড ভ্যালু স্যার ওইটা যদি নেগেটিভ আসে তো ওইটাকে তো স্যার আমরা পজিটিভ করে ফেলি স্যার। ওই যে পরম মানের ক্ষেত্রে জি স্যার, জি স্যার। ওইটা হচ্ছে হ্যাঁ আমরা করি সেটা হচ্ছে টু টেইলের ক্ষেত্রে। আমি তো লাস্ট ক্লাসে বললাম এই যে যখন আমরা টু টেইলে যাচ্ছি তখন আমরা এই যে ক্রাইটেরিয়াটাকে দুইটা আলাদা আলাদাতে না গিয়ে আমরা একটা লাইনের জন্য আমরা ক্রাইটেরিয়া করতে পারি, পজিটিভ নেগেটিভ যাই হোক, তখন আমরা সেটা করি। জি স্যার এটা কি ওয়ান টেলে হবে না স্যার? না, ওয়ান টেইলে তো আমরা হচ্ছে দুইটা ইয়ের কথা বলছি আমরা। ওয়ান টেইলে তো আপনার শুধুমাত্র আপনি একটা সাইডেই আছেন। হ্যাঁ, আপনার কোয়েশ্চেনটা খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ সো মাচ ফর রেজিং দ্যাট কোয়েশ্চেন अगेन। লেট মি এমফাসাইজ অন দ্যাট পার্টিকুলার পার্ট। ওকে, কারণ এইটা না বুঝলে কিন্তু আপনার অঙ্ক ভুল হয়ে যাবে, তাই না? আপনার ডিসিশন ক্রাইটেরিয়াটা না বুঝলে। ওয়ান টেল নিয়ে আমাদের কারো কোনো আপত্তি নেই। ধরেন ফর এক্সাম্পল যদি বলছে যে আমার এই যে ক্রিটিক্যাল ভ্যালু, ধরেন আমার হচ্ছে এই আপনার যে ওয়ান টেল লেফট টেল যেটা যেটা আমার হচ্ছে ছোট, আমাদের যদি অল্টারনেটিভ হাইপোথিসিস মনে রাখবেন আমরা বলছিলাম ফার্স্টে করব, তারপর হচ্ছে আমরা এই আপনার নালটা আমরা লিখবো। অল্টারনেটিভ হচ্ছে যেটা জানতে চাই, যেমন যদি বলে যে ধরেন ফর এক্সাম্পল আপনার স্যাম্পল মিন হচ্ছে ধরেন আপনার 10, ঠিক আছে, 10 ইয়ার্স ফর এক্সাম্পল এক্সপেরিয়েন্স অফ ম্যানেজার্স ইন এ কোম্পানি। আর পপুলেশন মিনটা আমরা জানতে চাচ্ছি যে ওয়েদার ইট ইজ লেস দেন 10 ইয়ার্স ফর এক্সাম্পল, লেস দেন 10 ইয়ার্স, এমন যে স্যাম্পল মিন তার চেয়ে কম কিনা পপুলেশন মিনটা। সো তাহলে তার চেয়ে কম যেহেতু জানতে চাচ্ছে, তাহলে আমাদের নালটা হচ্ছে কম, আমরা বলছি মিউ ইজ লেস দেন 10। ঠিক আছে, মিউ ইজ লেস দেন 10 আমাদের জানতে চাচ্ছে এটা। তাহলে আমাদের এটা হচ্ছে অল্টারনেটটা, আর নালটা কি হবে তাহলে অপোজিট। মিউ তাহলে যেহেতু আমার লেস দেনটা চলে আসছে, তাহলে গ্রেটার দেন অর ইকুয়াল এটা হচ্ছে আপনার 10। এটা হচ্ছে আমাদের নাল। এখন অল্টারনেট হচ্ছে আমাদের মেইন ফোকাস, আমাদের প্রুফ করতে হবে এটা। এখন তাহলে আমাদের যেহেতু যে লেস দেন যেহেতু বলছে, তার মানে হচ্ছে আমার একটা সিঙ্গুলার ডিরেকশনে বলতেছে। আবার যদি আমি বলতাম যে ঠিক এরকম ভাবে কি কি বলে গ্রেটার দেন, যদি বলতাম যে গ্রেটার দেন 10 ইয়ার্স হবে মিউ, সেটার ইয়েটা কি, তাহলে আমার সেখানে অল্টারনেটিভ হয়তো হচ্ছে আমাদের তাহলে গ্রেটার দেন 10 ইয়ার্স, তার মানে হচ্ছে আমাদের এই আপনার যে গ্রেটার দেন এই অংশটা, সেটা হচ্ছে আমাদের রাইট টেল, ওয়ান রাইট টেল, আর আগেরটা ছিল ওয়ান লেফট টেল টেস্ট। তাহলে এক্ষেত্রে আমার মিউটা হবে ফর এক্সাম্পল গ্রেটার দেন 10, আমাদের ইয়েটা অল্টারনেট, আর নালটা হবে হচ্ছে অপোজিট, যে আমার লেস দেন আর ইকুয়াল 10। এটা এই অংশটা হচ্ছে নাল, এই অংশটা হচ্ছে নাল, এই অংশ হচ্ছে অল্টারনেট। ওকে, আমরা যেটা রিজেকশন এরিয়া, এই এরিয়ার মধ্যে যদি আমাদের ক্রিটিক্যাল ভ্যালুটা পড়ে, সরি ক্রিটিক্যাল না, কি বলে ক্যালকুলেটেড ভ্যালুটা পড়ে, তাহলে আমরা সেটা বলবো যে রিজেক্টেড হয়েছে। কে রিজেক্ট হবে মনে রাখবেন, নাল অলওয়েজ রিজেক্ট হবে। হয় নাল রিজেক্ট হবে অথবা রিজেক্ট হবে না। নাল যদি রিজেক্ট না হয় তাহলে তো নালই থাকলো, আর নাল যদি রিজেক্ট হয়ে যায় তাহলে অল্টারনেটটা অ্যাকসেপ্ট হয়ে গেল। ওকে, এখন ধরেন আপনার ইয়েতে এটা টি টেস্ট হতে পারে, জেড টেস্ট হতে পারে, বেসড অন দ্য স্যাম্পল সাইজ। ওকে, তো স্যাম্পল সাইজ যদি 30 যদি ইয়ে হয়, 30 আমরা যেটা বলছিলাম আমাদের মিনিমাম একটা ক্রাইটেরিয়া, যদি আমাদের পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি জানা থাকে, সেক্ষেত্রে আমরা কি বলে আমাদের ইয়েতে গেলাম, জেড টেস্টে গেলাম। আর যদি স্ট্যান্ডার্ড জানা না থাকে, ইভেন দ্য পপুলেশন স্ট্যান্ডার্ড কিছু বলা নাই, কিন্তু স্যাম্পল সাইজ যদি অ্যাটলিস্ট 30 কিংবা তার চেয়ে বেশি হয়, তাহলে আপনি জেড টেস্ট ইউজ করতে পারেন। ঠিক আছে, আচ্ছা। এখন যেটা হচ্ছে যে আমরা বলতে গেলে জেড টেস্ট বা টি টেস্ট যেটা হোক না কেন, ধরেন আপনার যদি বলে যে 5% সিগনিফিকেন্স লেভেল, এটাতে আপনার জেড ভ্যালু বা টি ভ্যালু আপনি একটা পাইলেন, জেড ভ্যালু বা টি ভ্যালু আপনি একটা পাইলেন। ঠিক আছে, সেটাকে আমরা বলছি ক্রিটিক্যাল ভ্যালু। ফর এক্সাম্পল এই যে আমার ধরেন টি এর মান, ধরেন কি বলে যে 5%, ফর এক্সাম্পল আমি জাস্ট বললাম যে টি না জেড টেস্ট, ফর এক্সাম্পল জেড টেস্ট আমরা বললাম যে ইয়েতে কি বলে যে 5% যে আপনার সিগনিফিকেন্স লেভেলে, জাস্ট আমি ফর এক্সাম্পল বলছি, ধরেন আপনার জেড এর মান হচ্ছে, আমরা বললাম যে জেড এটা হচ্ছে 1.65। তো যেহেতু হচ্ছে আমরা এখানে লেস দেন এরিয়াটা ফোকাস করছি, তাহলে তার কি করতে হবে, মাইনাস দিতে হবে আমাদেরকে, এটা আমাদেরকে ম্যানুয়ালি মাইনাস বসাইতে হবে। এখন এই অংশে যেহেতু আমরা বলছি লেফট টেল, এই অংশের মধ্যে যদি আমার ইয়েটা পড়ে, ক্যালকুলেটেড ভ্যালুটা পড়ে,
তাহলে আমরা বলবো সেটা হচ্ছে রিজেক্টেড হচ্ছে। তার মানে আমরা কি চাই, ফর এক্সাম্পল যদি আমাদের ক্যালকুলেটেড ভ্যালু ধরেন আমার আসলো -1.8, তাহলে বলেন তো -1.8 এটা আমার কি বলে যে -1.65 এর চেয়ে কম কিনা? জি স্যার। এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটেড ভ্যালু, এটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল ভ্যালু বা টেবিল ভ্যালু, ঠিক আছে? সো তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের ডিসিশন ক্রাইটেরিয়াটা ছিল এরকম যে আমার জেড ভ্যালু যদি লেস দেন আমাদের কি বলে মাইনাস কত যে 1.65 এর চেয়ে কম হয়, আমাদের জেড ভ্যালু আসছে -1.8, তার মানে কি আমাদের এটার চেয়ে কম আমার আমার রিজেকশন এরিয়াতে পড়ে গেছে। সুতরাং তাহলে আমার কে রিজেক্টেড হবে? নাল রিজেক্টেড। নাল রিজেক্টেড হওয়া মানে কে অ্যাকসেপ্টেড হবে? অল্টারনেট। তার মানে আমাদের ম্যানেজমেন্ট ডিসিশন তখন আপনি অ্যান্সার করতে পারবেন যে হ্যাঁ, যে আমার পপুলেশন মিনটা আমার এই স্যাম্পল মিনের চেয়ে ছোটই আছে। তারা যদি জানতে চেয়েছে ওইটাই, যে দেয়ার ইজ এনাফ এভিডেন্স দ্যাট তারা যে কোয়েশ্চেন জানতে চেয়েছে ওইটা। আর যদি নাল যদি ধরেন ফর এক্সাম্পল আমার এখানে এই ভ্যালুটা যদি -1.8 না হয়, ধরেন ফর এক্সাম্পল -1.5 হয়, 1.5 অথবা শুধু 1.5 মাইনাস প্রায়, তার মানে কি আমার এই অংশের মধ্যে পড়ে যাচ্ছে আমার আমার কি বলে ক্যালকুলেটেড ভ্যালুটা। সো আমার এটা আমার এই ফুলফিলটা ক্রাইটেরিয়াটা ফুলফিল করছে না। সো আপনি বলবেন তাহলে এই হচ্ছে আমাদের ডো নট রিজেকশন এরিয়াতে পড়ে গেছে। সো নাল হাইপোথেসিস ইজ নট রিজেক্টেড বা ক্যান নট বি রিজেক্টেড। ওকে, তখন আপনি বলবেন যে দেয়ার ইজ নো এন্ড নো এভিডেন্স দ্যাট, নো সিগনিফিকেন্ট এভিডেন্স দ্যাট, ওই আপনার ম্যানেজমেন্ট যেটা জানতে চাইছে ওইটা। এখন কথা হলো তাহলে দেখেন যখন একটা ওয়ান টেইল হয় তখন আমাদের ডিসিশন ক্রাইটেরিয়াটা খুব সিম্পল হয়ে যায়। আপনি খালি একদিকে ফোকাস করছেন, হয় ছোট, আবার যখন বড় এরিয়াতে যাবেন গ্রেটার দেন, তখন হচ্ছে বড় যে আমার জেড ভ্যালু, আমার যেটা কি বলে যেটা আমার ক্যালকুলেটর, যেটা আমি যদি বলি যে ক্যালকুলেটেড জেড ভ্যালু ধরেন ফর এক্সাম্পল 1.6, তাহলে আপনি বলছেন যে গ্রেটার দেন 1.65, তাহলে এই হচ্ছে আমার ক্রিটিক্যাল ভ্যালুর চেয়ে যদি আমার বড় হয় তাহলে আমাদের এই যে রাইট টেইলে সে হচ্ছে তখন রিজেক্টেড এরিয়াতে পড়ে যাবে। সো ওয়েন দ্য টেস্ট ইজ ওয়ান টেইল মিনস ওয়েন দের ইজ এ স্পেসিফিক ডিরেকশন, হয় বাড়ছে না হয় কমছে, গ্রেটার লোয়ার এরকম যখন কথা বলবে তখন সেটাকে আমরা বলছি ওয়ান টেইল টেস্ট। ওকে, সো সেক্ষেত্রে আমার ডিসিশন ক্রাইটেরিয়াও একটা, এটা টি হোক আর জেড হোক। টি হইলে জাস্ট খালি ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, টি এর অনুযায়ী ডিগ্রিজ অফ ফ্রিডম কনসিডার করে আমরা দেখেছি সেটা কিভাবে করে। বাট টুটেল যখন হবে তখন থিংস বিকাম লিটল more complex, okay, in terms of what, but if you understand that it would be also very easy for you guys, okay? So total যখন বা non directional খালি বললো যে is there any difference between the sample mean and population mean, অথবা কি বলে is there any relationship between sample mean population, তার মানে কি সেখানে কোনো স্পেসিফিক ডিরেকশন নাই, বলছে ডিফারেন্স আছে কিনা। ডিফারেন্স হতে পারে পজিটিভ, হতে পারে নেগেটিভ। যদি পজিটিভ বললে তাহলে আমার হয়তো এই যে আপনার রাইট টেল টেস্ট ওয়ান টেল, হ্যাঁ ওকে, গ্রেটার দেন। নেগেটিভ বললে হচ্ছে আমার এটা হইতো কি বলে আমার লেফট টেল টেস্ট হতো। কিন্তু যখন টু টেল বা নন ডিরেকশনাল বলবে যে তাদের মধ্যে ডিফারেন্স আছে কিনা, তাদের মধ্যে কি বলে যে কোনো রিলেশন আছে কিনা, এরকম ভাবে যেখানে কোনো স্পেসিফিক কোনো ডিরেকশন স্পেসিফাইড না, এটা বড়ও হতে পারে, ছোটও হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে, তখন কি করতে হবে আপনার ওই যে জেড এর যে ধরেন 5% লেভেল যদি বলে, সিগনিফিকেন্স লেভেল যেটা 5%, ওইটাকে আপনার 2 দ্বারা ভাগ করে নিতে হবে। কারণ হচ্ছে তখন ওই অংশটা আপনার হচ্ছে দুইটা দিকে চলে যায়। 5% যদি হয়তো সিগনিফিকেন্স লেভেল, সেটাকে 2 দ্বারা ভাগ করে যে 2.5% হচ্ছে আপনার ডান পাশে আর 2.5% হচ্ছে আপনার বাম পাশে। টু টেইলে আপনাকে সমানভাবে ভাগ করে দিতে হবে। তাহলে আমার জেড টেস্টে তাহলে টু এইরকম যখন নন ডিরেকশনাল কোনো কথা বলবে এখানে স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ, ইট টোটালি ডিপেন্ডস অন দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোয়েশ্চেন, যে হোয়াট ডাজ দ্য ম্যানেজার ওয়ান্টস টু নো, হোয়াট ডাজ দ্য কোম্পানি অর দ্য কোয়েশ্চেন আস্কস টু find about a particular problem. So সেই যদি আপনি কোনো স্পেসিফিক কোনো ডিরেকশন না পান সেক্ষেত্রে আপনি টোটাল টেস্টে যাবেন। টোটাল টেস্টে গেলে আপনি তখন ওই এবং এই টু না ওয়ান টেল সেটা হচ্ছে ওই অল্টারনেটের পাশাপাশি আপনি ব্র্যাকেট দিয়ে লিখে দিবেন এটাকে ওয়ান টেল, কারণ অল্টারনেট দেখেই বোঝা যাবে এটা কি টু টেল নাকি ওয়ান টেল এরকম, ঠিক আছে। যদি আমার নাল যদি হয় সমান আর অল্টারনেট যদি হয় সমান না, সেক্ষেত্রে হচ্ছে টু টেল এরকম আমরা বলতে পারি। ওকে, তাহলে এখন খেয়াল করেন এই আমার ওয়ান টেলে যেরকম আমার রিজেকশনের যে আমার যে ক্রাইটেরিয়াটা
সেই ক্রাইটেরিয়াটা যেমন ছিল আপনার কি বলে যে শুধুমাত্র এক পাশে, হয় ডান পাশে না হয় বাম পাশে, কিন্তু এখন খেয়াল করেন টোটালি আপনার ক্রাইটেরিয়াটা কি এক পাশে নাকি দুই পাশে? দুই পাশে। দুই পাশে। তার মানে একটা পাশ কি হবে আমার এই পাশটার জন্য, এই পাশটার জন্য হবে কি আমার জেড ভ্যালু, ক্যালকুলেটেড জেড ভ্যালু শুড বি গ্রেটার দেন 1.96, রাইট? জি স্যার। জি স্যার। আর এই অংশের জন্য কি হবে? ক্যালকুলেটেড জেড ভ্যালু শুড বি লেস দেন 1.96 নাকি -1.96? -1.96। এই মাইনাস কিন্তু আপনাকে নিজে দিতে হবে ম্যানুয়ালি, আপনি কিন্তু টেবিলে কিন্তু মাইনাস পাবেন না। মাইনাস কেন দিচ্ছেন? এনিওয়ান? স্যার লেফট সাইড বলে। লেফট সাইড বলে, জিরোর চেয়ে কম বলে, নেগেটিভ। ফ্যান্টাস্টিক। এই যে আমার মিন হচ্ছে 0, ফাইন। সো এই এখন এই দুইটাকেই, এই দুইটা ক্রাইটেরিয়াতে না গিয়ে জাস্ট একটাতে কনভার্ট, এই দুইটাকে আমি একটাতে নিয়ে আসতে পারি। এই একটাতে কোনটা? এই একটাতে হচ্ছে যে আমরা বলছি এই একটাতেই আমি বলছি দুইটাকে দেখেন আপনার, আমিও যখন স্টুডেন্ট ছিলাম তখন আমারও কনফিউজিং লাগতো জিনিসটা, কিন্তু আপনি কনসেপ্ট বুঝলে জিনিসগুলো আপনার অনেক ইয়ে হয়ে যাবে। তো এখন আমরা যেরকম ভাবে এভাবে ধরে ধরে বুঝাচ্ছি, আমাদের সময় এরকম অনেকেই কিন্তু এরকম ধরে ধরে বুঝায়নি। হ্যাঁ, তো অনেক কিছু আমাদের নিজেদের বুঝতে হয়েছে। যাই হোক, এখন যেটা হচ্ছে যে আমার এই জেড, আমি যদি এই জিনিসটাকে যদি এভাবে লিখি তাহলে দেখেন তো হয় কিনা 1.96। খেয়াল করেন আমার এই 1.96 একটা ছিল প্লাসের, একটা ছিল মাইনাসের, তাহলে আমি ওইটাকে কিন্তু বেসিক্যালি পরম মান করে ফেললাম। আপনার পরম মান করাতে কিন্তু দেখেন এই এই 1.9 কি পজিটিভ হয়ে গেছে না এখন? জি স্যার। জি স্যার। তাহলে আমরা কনস্ট্যান্টকে আর হচ্ছে পরম মান দিচ্ছি না, কারণ সে তো যা আছে তাই, ঠিক আছে? তো এটা হচ্ছে 1.96, আর এই জেডটাকে আমরা হচ্ছে পরম মান নিয়ে আসছি। আর সাইন দেখেন, এই যে একটা ছিল গ্রেটার দেন, একটা ছিল লেস দেন, তখন সেটা শুধু কি হয়ে গেল? গ্রেটার দেন। নাও লেটস টেস্ট ইট। আসেন আমরা একটা পজিটিভ ভ্যালু দিয়ে, একটা হচ্ছে কি বলে পজিটিভ ভ্যালু দিয়ে আমরা দেখি, একটা নেগেটিভ ভ্যালু দিয়ে দেখি আমাদের এই দুইটা ক্রাইটেরিয়াতে আমরা যে একটাতে কনভার্ট করেছি, whether this works or not. Okay, let's test it. আচ্ছা, এবার আসেন, ধরেন আমি বললাম যে আমার একটা, আমার একবার ক্যালকুলেটেড ভ্যালু আসছে হচ্ছে ধরেন ফর এক্সাম্পল পজিটিভ 2.5। তাই আমার বলেন তো, তাহলে আমার এই যে 2.5 যেহেতু এর আপনার কি বলে পরম মান যেহেতু প্লাস প্লাসই আছে তাই না, তাহলে 2.5 1.96 এর চেয়ে বড় হয়? জি স্যার। বড় হলে কি হবে? আমার এই যে ডিসিশনটা মনে রাখবেন, এই ডিসিশন ক্রাইটেরিয়া শুড বি অলওয়েজ টু রিজেক্ট নাল। রিজেক্ট কাকে? আমরা সব সময় চাবো নালকে কি করতে? ম্যাক্সিমাম রিসার্চে 95% রিসার্চেই মেইন উদ্দেশ্য থাকে হচ্ছে নালকে রিজেক্ট করা। কথা বুঝে গেছে? কারণ আমরা যা চাই সেটা হচ্ছে অল্টারনেটিভ থাকে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখন তাহলে খেয়াল করেন, তাহলে যেহেতু সিগনিফিকেন্ট এবং আমার এই যে এই জন্যই বললাম যে ক্রাইটেরিয়া নিয়ে যদি কোনো ঝামেলা থাকে, লুক এট দ্য গ্রাফ। আপনি গ্রাফটা বুঝলে আপনি নিজেই ক্রাইটেরিয়া সেট করতে পারবেন। গ্রাফটা কি বলতেছে যে আমার এই যে ভ্যালুটা দেখেন 2.5, এটা হচ্ছে আমার এই যে ক্রিটিক্যাল ভ্যালু যে 1.96, তার চেয়ে এই যে আমার ডান পাশে তার চেয়ে বড়, তার মানে আমার সেই রিজেকশন এরিয়ার মধ্যে পড়তেছে। তার মানে কি নাল হাইপোথিসিস কি? রিজেক্টেড। তার মানে হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, রাইট? ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি যে দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন দ্য পপুলেশন মিন এন্ড স্যাম্পল মিন এন্ড ব্লা ব্লা ব্লা। ওকে, সো নাও কাম টু দ্য লেফট পয়েন্ট। লেফট পয়েন্ট আমি বললাম যে আমার ক্যালকুলেটেড ভ্যালু ফর এক্সাম্পল হলো -2.5 ফর এক্সাম্পল। তাহলে বলেন তো -2.5 এইটা আমরা 2.55 কে তো হচ্ছে আপনার যে পরম মান করলে তো ওইটাই হয়। আচ্ছা, -2.5 কে পরম মান করলে কি হবে? 2.5, রাইট? তাহলে 2.5 ইজ গ্রেটার দেন 1.96। আপনার ক্রাইটেরিয়া ফুলফিল করছে? ওকে, নাল কি হবে? রিজেক্টেড। দেখেন এই আপনার হচ্ছে রিজেকশন এরিয়ার মধ্যে পড়ছে কিনা? জি স্যার, পড়েছে। তার মানে আমার এই দুইটা লাইনকে দুইটা ক্রাইটেরিয়া না করে আমি জাস্ট একটাতে ফেলে দিলে আমার খুব সহজে আমার ডিসিশনটা হয়ে যাচ্ছে।
বুঝতে পেরেছেন? তো দ্যাটস ওয়াই আমরা এখানে পরম মান করছি। কনসেপ্ট ক্লিয়ার? Yes, sir. জি স্যার। স্যার আমরা 110 এর এটা করছি। হ্যাঁ হ্যাঁ, করবো তো অবশ্যই ইনশাআল্লাহ। জি আচ্ছা, মনে রাখবেন ইয়ের ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম, এই যে টি আর জেড এর ক্ষেত্রে আপনার সিম্পল, ভেরি সিম্পল ক্রাইটেরিয়া হচ্ছে যে আমার এন এর মান কি, আমার 30 বা তার চেয়ে কি কিনা বড় কিনা। ঠিক আছে, ওকে। যদি বড় হয় তাহলে হচ্ছে জেড টেস্ট, মেক ইট সিম্পল। আরেকটা আছে আমাদের পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যদি আমরা জানি সেক্ষেত্রে আমাদের জেড টেস্ট হবে। আচ্ছা, পপুলেশন স্ট্যান্ডার্ড জানি কিন্তু স্যাম্পল সাইজ হয়তো 30 এর চেয়ে কম, তাও কি হবে? টি টেস্ট। টি টেস্ট। টি টেস্ট, ভেরি গুড। তারপরে আমরা বলছি যে আমার আচ্ছা, প্রপোর্শনের যখন ম্যাথ, প্রপোর্শন নিয়ে আমরা দেখবো, যখন প্রপোর্শন কথাটা কোথা থেকে বুঝবেন আপনি? অঙ্কের তথ্য থেকে। তখন ওই ওই যে আপনার এক্স বার, মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেগুলো দেওয়া থাকবে না, তখন হচ্ছে ওই যে পি কিউ মানে আছে যে সাকসেস রেট, ফেলিয়ার রেট, ওরকম যে আমার ওইরকম প্রপোর্শন যখন দেওয়া থাকবে তখন অলওয়েজ জেড টেস্ট, অলওয়েজ কি জেড টেস্ট। ঠিক আছে, তো মনে রাখবেন যখন আমাদের টু টেল যখন হবে তখন হচ্ছে আমাদের এই যে পরম মানের যে ক্রাইটেরিয়া, মানে হচ্ছে দুইটা লাইনকে আমরা একটা লাইনে নিয়ে আসলাম, ওইটাই আর কি। আচ্ছা, পরম মানের ক্ষেত্রে এই আপনার যে প্রপোর্শনের ক্ষেত্রে কিন্তু জেড এর ফর্মুলা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ একটু খেয়াল রাখতে হবে। আমরা তো এইটা হচ্ছে করেছি, এটা ছিল হচ্ছে আমাদের ইয়া, তাই না? টোটাল ছিল, তাই না? টোটাল ছিল। এইটাতে যদি আমরা কি করি, যে ইনক্রিজ নিয়ে যদি কথা বলি, যে ইনক্রিজ যে মোর দেন 200 এর চেয়ে বেশি কিনা, আমরা যেটা দেখছিলাম লাস্ট ক্লাসে, তাহলে অল্টারনেটিভ হচ্ছে কি মোর দেন 200, তাহলে আমার নালটা কি হবে? অপোজিট, লেস দেন অর ইকুয়াল 200। তাহলে বলেন তো একই ওয়ান টেল টেস্ট না টু টেল টেস্ট? One tail test. ওয়ান টেল। আপনি ব্রেকেটে লিখে দিবেন ওয়ান টেল কি রাইট না লেফট? বড়, বড় Right. সাইন গ্রেটার দেন, গ্রেটার দেন হলে কোন Right দিকে? side. রাইট, Right. Right, sir. ফ্যান্টাস্টিক। তাহলে ওয়ান টেল রাইট টেস্ট, ওয়ান টেল রাইট টেস্ট। ঠিক আছে, এটা বলে দিলেন। ওকে, লেভেল অফ, হ্যাঁ যদি ওয়ান টেল হয় সেক্ষেত্রে আপনার ওই যে সিগনিফিকেন্স লেভেল যেটা আলফা, ওইটাকে আর ভাগ করার কি দরকার আছে? No, No, sir. sir. No, sir. ফাইন ফাইন, যেহেতু আমাদের এখানে সিগমা দেওয়া আছে অঙ্কে, পপুলেশন সিগমা, সেহেতু আমরা জেড ডিস্ট্রিবিউশনে যাচ্ছি। স্টেপ কিন্তু আমাদের সেম, ঠিক আছে? স্টেপ হয়তো কেউ কেউ 5টা করে, কেউ কেউ 6টা করে, আপনার ব্যাপার, বাট সবগুলোই থাকতে হবে। তাহলে আমরা এখানে দেখেছিলাম, তাহলে দেখেন আমাদের জাস্ট কি হচ্ছে, তাহলে আমার যদি ওয়ান টেল হয় আমাদের কোথায় কোথায় চেঞ্জ হয় খেয়াল করেন। ওয়ান টেল হইলে তাহলে আমাদের এই যে অল্টারনেট হাইপোথিসিসটা এবং এটা আমাদের এইভাবে চেঞ্জ হয়, হাইপোথিসিসটা আমার সিগনিফিকেন্স লেভেল তখন আর হচ্ছে আমাদের ভাগ করতে হয় না। জেড আর টি নিয়ে কোনো সমস্যা নাই ওয়ান টেলের সাথে, খালি হচ্ছে ডিসিশন ক্রাইটেরিয়াতে আমাদের সমস্যা। এই যে ওয়ান টেলের ক্ষেত্রে কিন্তু আপনার কি বলে জেড ভ্যালু বা টি ভ্যালু যে বের করবেন সেখানে কোনো সূত্রেও কোনো সমস্যা নেই, খালি আপনার কোথায় চেঞ্জ হবে? ডিসিশন রুলটা চেঞ্জ হবে। আপনি যখন হচ্ছে টু টেল ছিল তখন ছিল পরম মান, মনে আছে? জি ওকে, স্যার। Yes, sir. Yes, sir. হ্যাঁ পরম মান যে জেড যে আলফার যে মানটা, মানে টেবিল ভ্যালু যেটা। আর যখন আপনার ইয়ে হবে ওয়ান টেল হবে তখন আর পরম মান হবে না, পরম মান হবে না। আর এইটা কি গ্রেটার দেন হবে নাকি লেস দেন হবে, ইট ডিপেন্ডস অন ইওর অল্টারনেট হাইপোথিসিস। অল্টারনেট হাইপোথিসিস যদি গ্রেটার দেন হয় তাহলে আপনার ডিসিশনও গ্রেটার দেন হবে, অল্টারনেট যদি হয় লেস দেন হয় তাহলে ডিসিশনও কি হবে? লেস দেন হবে, Yes, রাইট? sir. এটা কিভাবে বুঝবেন? ওই যে আপনি সিম্পলি ওই জিনিসগুলো আমি আবারও বলছি প্লিজ, দ্যাটস ওয়াই দিস গ্রাফ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টু ড্র ইন দ্য এক্সাম, ইভেন দো ইটস নট required in the math to draw the graph, আপনার নিজের সুবিধার জন্য, because this graph will help you to overcome this kind of conceptual problems, okay, confusions. এখানে আপনি দেখবেন যে আপনার এখানে ওয়ান টিল কি বলছে, ডান দিকে মোর দেন, ফাইন, তাহলে আমরা এই ডান অংশে চলে আসি। তাহলে আমার রিজেকশন এর কি হবে, যে আমার এই ক্রিটিক্যাল ভ্যালু যেটা আসছে মান তার চেয়ে আমার বেশি হইলে, তার মানে আপনি তখনই সেট করতে ফেলতে পারবেন জেড যেটা আমার ক্যালকুলেটেড ভ্যালু শুড বি, যেহেতু আমার এই অংশ হচ্ছে বেশি হইলে আমার রিজেকশন এরিয়াতে পড়বে, তার মানে ক্যালকুলেটেড ভ্যালুটা আমার হচ্ছে বেশি হতে হবে, তাহলে গ্রেটার দেন জেড আলফা, ঠিক আছে, বা আমার কি বলে ট্রেবিল ভ্যালু বা ক্রিটিক্যাল ভ্যালু, বুঝে গেছে? আর যদি লেফট টেস্ট হইতো তাহলে হচ্ছে কম হইতে হবে, তাহলে আমার অল্টারনেটিভ তখন আমার হচ্ছে তখন
খালি হচ্ছে লেস দেন সাইনটা হয়ে যাবে আর এর আগে হচ্ছে একটা মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? স্যার Yes, sir. বাই এনি চান্স এই ক্রিটিক্যাল ভ্যালুটা যদি ক্যালকুলেটেড ভ্যালু মানে একদম সমান হয়ে যায় তখন কোনটা ডিসিশন নেব? সমান হয়ে যায় এটা খুবই রেয়ার ঘটনা। তো যাই হোক, সমান হইলে সেক্ষেত্রে কি করবেন? আমাদের ডিসিশন ক্রাইটেরিয়াটা কি? গ্রেটার দেন। গ্রেটার দেন নাকি এইটা ওকে স্যার, গ্রেটার দেন, তাহলে সমান হলে এটা অপোজিট? ঠিক আছে, বা রিজেক্টেড হবে, জি নাল হাইপোথিসিস জি, রিজেক্টেড হবে। হ্যাঁ ওকে। এটা খুব রেয়ার কেস, আমার জীবনে কখনো আমি দেখি নাই। আপনি দেখলে আপনি নোবেল প্রাইজ পেয়ে যেতে পারেন। যাই হোক, পি ভ্যালু অ্যাপ্রোচ। আচ্ছা, মনে আছে কারো কি ছিল জিনিসটা? পি ভ্যালু ছিল জাস্ট ওই যে আমরা যেটা, হ্যাঁ ওই আমরা যেটা আপনার ওই যে ওই জেড বা টি এর যেটা হচ্ছে টি টেস্টের যে ভ্যালুটা আমরা বের করি সেটাকে হচ্ছে কি করা, converting to p value. P value হচ্ছে that becomes much more easier to compare. The decision rule becomes so easy because z এবং t এর ক্ষেত্রে গিয়ে আপনাকে আবার টেবিল থেকে টেবিল ভ্যালু বের করতে হয়, রাইট? ক্রিটিক্যাল ভ্যালু, ক্রিটিক্যাল ভ্যালু বের করতে হয়। কিন্তু পি ভ্যালু যদি হয় তাহলে আমাদের খুব সুন্দর তিনটা আমার ক্রাইটেরিয়া হয়ে যায়। জাস্ট আপনার আলফার লেভেলটা আপনি গেলে আলফার সাথে কম্পেয়ার করবেন। আলফার মান কত? 1%। ওয়েল, তাহলে আমার কি করতে হবে? আমার এই জেড ভ্যালু শুড বি লেস দেন 0.01। আলফার মান 5%, ওকে, জেড ভ্যালু শুড বি লেস দেন 0.05। আলফার মান 10%, ওকে, ওয়েল জেড ভ্যালু শুড বি লেস দেন 0.10। দ্যাটস ইট, দ্যাটস ইট। সো আপনার সেক্ষেত্রে আপনার ক্রিটিক্যাল ভ্যালু বা টেবিল ভ্যালু কি হয়ে যাবে? একদম জাস্ট খালি আলফা হয়ে যাবে। আপনার যে সিগনিফিকেন্স লেভেল, বুঝে গেছে? এই কম্পারিজনটা খুব ইজি হয়ে যায়। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি স্যার। সো আমার হচ্ছে জাস্ট এই যে দেখেন আমরা বলছি যে হ্যাঁ, এই যে পি ভ্যালু আপনি যেটা পাবেন ওইটা যদি আমার সিগনিফিকেন্স লেভেলের চেয়ে ছোট হয়, অলওয়েজ ছোট, মনে রাখবেন। হ্যাঁ, ওকে, পি ভ্যালুর ক্ষেত্রে কি অলওয়েজ ছোট? আপনি চাবেন যে আপনার ইয়েটা যে পি ভ্যালুটা কি হয়, আপনার সিগনিফিকেন্স লেভেল যেটা আলফা যেটা দেওয়া থাকবে ওইটার চেয়ে যেন ছোট হয়, তাহলে আপনি নাল কেটে যান। আমি কিন্তু বারবার বলছি আমাদের উইশ, আমাদের কাজ, আমাদের সমস্ত প্রচেষ্টা থাকবে কি করার? নালকে রিজেক্ট করা। তাই বলে আবার সে রিজেক্ট হতে চাচ্ছেন, আপনি জোর করে রিজেক্ট করে দিলেন, তাহলে কিন্তু আবার সমস্যা, তাহলে আবার আরেক প্রবলেম। ঠিক আছে, ওকে। আমরা এই যে কি বলে যে আপনার যে পি ভ্যালুটা কিভাবে বের করবো মনে আছে? কেউ বলতে পারবেন? পি ভ্যালুর মানটা কিভাবে বের করবেন কেউ বলতে পারবেন? স্যার ক্যালকুলেটেড যে আপনি ধরুন জেড বা টি এর মান, ফর এক্সাম্পল জেড অথবা টি, আপনি হচ্ছে 1.55 পাইলেন, এটা আপনি সূত্র দিয়ে পাইলেন, তাই না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তো এখন সেখান থেকে আপনি কিভাবে হচ্ছে পি এর মানটা বের করবেন বলেন? টেবিলে গিয়ে দেখবো জেড এর 1.55 এর এগেইনস্টে টেবিলে কত ভ্যালু আছে, সেটাকে হলো 0.5 থেকে সাবট্রাক্ট করলে যে ভ্যালু থাকবে সেটাই হলো আমরা যে নরমাল ডিস্ট্রিবিউশনের ম্যাথ করে আসছি না আমরা একদম শুরুর দিকে, যে আমাদের এই আপনার জেড ভ্যালু যে পাইতেন তার উপর বেস করে আপনি প্রবাবিলিটি বের করতেন, মনে আছে? জি স্যার। তাহলে যে আমার কি হচ্ছে, জেড এর মান যদি 1.55 হয়, ধরেন এই অংশটা 1.55, তাহলে সেক্ষেত্রে আমার জিরো হচ্ছে এটা মিন মিউ আর এই হচ্ছে ধরুন ফর এক্সাম্পল এক্স আমরা বলছি ফর এক্সাম্পল। তাহলে আমরা কি করতাম যে আমরা এই যে এই মিউ এবং এক্স এর মধ্যে এই অংশের আমরা প্রবাবিলিটি বের করতে পারবো না ওই আমার জেড এর সূত্র দিয়ে? জি স্যার। ওইটা দিয়ে তো আমরা মানে জেড বলে আমরা বোঝাচ্ছি। তাহলে এই এই আপনার কি বলে জেড এর আমার কি বলে তাহলে এই অংশে, তাহলে আমার তার মানে কি ওই যে 1.55 বরাবর আমাদের যে প্রবাবিলিটি আছে জেড এর মানটা, সেটার মানটা কত? 0.43 সামথিং হবে নাকি? আমি মনে হয় লাস্ট ক্লাসে দেখাইছিলাম নাকি? জি স্যার দেখাইছিলেন। হচ্ছে 1.55 দেখেন,
1.55 কোথায়? এই যে আমার 1.5, 0.4394 এই যে আমার 0.05 এখানে, তার মানে হচ্ছে 1.55, 0.4394। তার মানে আমরা বলতে পারি যে আমাদের এই 0 থেকে এই 1.55 পর্যন্ত আমাদের মানটা কত? প্রবাবিলিটি হচ্ছে 0.4394, রাইট? আর আমার এই ফুল অংশটার প্রবাবিলিটি কত? 0.5 0.5। তাহলে এই 0.5 থেকে যদি আমরা এই অংশটা বাদ দিই 0.4394, তার মানে কোন অংশটা আসে? এই বাকি অংশটা আসে, রাইট? এই বাকি অংশটা আসে। এই সেটাই হচ্ছে আমার ওই 1. আমরা কি চাই যে আমার ইয়েটা হচ্ছে আমার ইয়ে থেকে ওই আপনার, তাহলে এই বাকি অংশটা হচ্ছে আমার পি ভ্যালু। এই পি ভ্যালুটা যদি আমার কি হয়, জাস্ট আমার আলফা যেটা আছে ওইটার চেয়ে যদি ছোট হয় তাহলে আমার নাল রিজেক্টেড। তাহলে পি এর মান কত আসছে? যে 0.0606। তাহলে এই যে পি এর মানটা 0.0606 যেটা আসছে, এই 0.0606টা কি আপনার ইয়ের চেয়ে ছোট কিনা, আলফার চেয়ে ছোট কিনা? আলফা দেন ফর এক্সাম্পল 5%, হ্যাঁ, তাহলে কি ছোট? না স্যার, ছোট না। তাহলে আপনি কি বলবেন? নাল নট রিজেক্টেড। নাল ক্যান নট বি রিজেক্টেড, ঠিক আছে? নাল ক্যান নট বি রিজেক্টেড। আচ্ছা, আমার এখানে ইয়ে ছিল 1% ছিল, যাই হোক, হ্যাঁ 1% তো আরো না, ঠিক আছে? যাই হোক, না তো না, কম না বেশি নার মধ্যে পার্থক্য নাই, না না, ওকে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা বলছি তাহলে কি, উই ফেল টু রিজেক্ট নাল। তার মানে আমার নাল যেটা ছিল সেটাই আপনার এখানে বলবৎ থাকবে। আচ্ছা, তো এই আলফার মানটা আপনার এই আলফা কি ছিল? সিগনিফিকেন্স লেভেল, তাই না? সিগনিফিকেন্স লেভেল হচ্ছে আমরা কতটুকু পরিমাণ এরর আমরা সহ্য করব, রাইট? ওকে, জি স্যার। কতটুকু পরিমাণ এরর সহ্য করব। তাহলে আমরা যদি কি বল 10% যদি সিগনিফিকেন্স লেভেল, তার মানে কি আমরা 10% পর্যন্ত এরর সহ্য করব, 5% পর্যন্ত এরর সহ্য করব, 1% পর্যন্ত এরর সহ্য করব। তাহলে 1% যদি আপনি এরর সহ্য করেন, তার মানে কি আপনি 99% কি কনফিডেন্স লেভেল? সিগনিফিকেন্স লেভেল যদি 1% হয় তাহলে 99% কি কনফিডেন্স লেভেল। তার মানে ইউ আর 99% কনফিডেন্ট। ওকে, তার মানে কি আপনি কি ভেরি স্ট্রং এভিডেন্স আছে আপনার কাছে নাকি? জি স্যার। আমরা চাই কি, আমরা চাই হচ্ছে নালকে ফলস প্রমাণ করতে, যে নাল ফলসলি রিজেক্টেড, নাল ইজ নট ট্রু। তো আমাদের কাছে ভেরি স্ট্রং এভিডেন্স আছে এটা। আর যদি 5% লেভেলে সিগনিফিকেন্ট হয় তাহলে আমাদের কাছে স্ট্রং এভিডেন্স, আর 10% হলে সাম এভিডেন্স, ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে মানে জাস্ট গুরুত্বটা বোঝানোর জন্য যে আমি যে রিজেক্ট করছি ঠিক আছে, কিন্তু রিজেক্ট করার মানে ইয়েটা মানে হোয়াট এক্সটেন্ট does this rejection mean? Okay, এটা কি খুব আপনি খুব স্ট্রং, মানে how much you are strong or confident enough to reject that null hypothesis? এটা হচ্ছে এই পি ভ্যালু অ্যাপ্রোচে সম্ভব হয়। এই জেড এবং টি স্ট্যাটিস্টিকের ক্ষেত্রে আমাদের যেটা আপনার ক্রিটিক্যাল ভ্যালু অ্যাপ্রোচে ওই মানে রিজেকশনের ইয়েটা মানে লেভেল অফ ইয়োর স্ট্রেংথ অফ এভিডেন্স, সেটা আসলে সেখানে আপনার ক্লিয়ার কাট বলা যায় না, ঠিক আছে? ওকে, যেমন আপনি ধরেন ফর এক্সাম্পল আপনার ইয়ে হচ্ছে, আমরা বলছি যে জেড ভ্যালু যদি আমরা বললাম যে 1.65 যদি বেশি হয়, ফর এক্সাম্পল আমি জাস্ট 1 লিটার, তাহলে 1. আপনার যদি 10ও যদি হয় তাও রিজেক্টেড, আবার যদি 1.66ও হয় তাও রিজেক্টেড। আপনি কিন্তু দুইটাই কিন্তু সেম। আপনি কিন্তু বলতে পারবেন না যে এই ক্ষেত্রে কম এভিডেন্স, এই ক্ষেত্রে বেশি এভিডেন্স, ওইটা বলা যাবে না টি টেস্ট বা জেড টেস্টে। কিন্তু আপনার পি ভ্যালু অ্যাপ্রোচে সেটা বলা যায়। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। জি। এখন যদি কি বলে আপনার হ্যাঁ, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা এতক্ষণ নোন ছিলাম, তো সেই জন্য আমাদের ছিল জেড টেস্ট। পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি আননোন হয় তাহলে আমাদের কি টেস্ট হবে? ই টেস্ট। টি টেস্ট হবে। টি টেস্ট হবে। এবং টি টেস্ট হলে আমার সূত্র সেম, খালি আমার এইখানে যে ছিল যখন ছিল পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা যখন জানা ছিল তখন আপনি সিগমা লিখতেন এস এর জায়গায়, এখন খালি আপনি সিগমা জায়গায় কি লিখবেন? এস। এস হচ্ছে কি, যখন পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া থাকবে না তখন যে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া থাকবে, স্যাম্পল এস। একই কথা, কনসেপচুয়ালি এক, জাস্ট খালি সাইনটা খালি ডিফারেন্ট। তাহলে খালি আমার এই টি এর ভ্যালু আমার কিন্তু অন্য কোনো কিছু তেমন কিন্তু চেঞ্জ হয় না, ঠিক আছে? খালি এই যে টি এর সূত্রটা, ফর্মুলাটা খালি অক্ষর একটু চেঞ্জ হবে, আর হচ্ছে আপনার ওই যে ওই ডিসিশন ক্রাইটেরিয়াটা চেঞ্জ হবে, আর সবকিছু কিন্তু মোটামুটি সেম। কথা বুঝে গেছে? আর তেমন কোনো ডিফারেন্স নাই। আসেন আমরা একটা ম্যাথ দেখি। এক্সকিউজ মি।
আপনারা বুঝতেছেন তো? জি স্যার। জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। হুম, জি। স্যার আগের অঙ্কে দেখেছিলাম যে ওই যে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আননোন হল টি টেস্ট স্যার, কিন্তু এখানে স্যাম্পলের ব্যাপারটা ছিল না, যে স্যাম্পল সাইজ যদি 30-এর কম বা 30-এর বেশি হয় এরকম কিছু। হুম হুম, জি। স্যার ওখানে তো কোনো স্যাম্পল দেখলাম না। কোথায়? স্যার এই যে আগের স্লাইডে। হুম, আচ্ছা, ওই আগের একটা অঙ্কের কন্টিনিউশন। বুঝতে পেরেছি স্যার। হুম, এই যে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে তো, মানে ফুল একদম এই যে আপনার যে ফ্রেডোনিয়া প্ল্যান্টের এই মডেলের উইকলি প্রোডাকশনের মিন এত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এত, ঠিক আছে? তো এখানে এটা হচ্ছে সব সময়ের। আর এখানে কি হচ্ছে, বিগত বছরের 50 সপ্তাহে যা তৈরি করা হয়েছে উইকলি, যেহেতু তার মানে 50 উইকের ডেটা আছে এখানে, তো আমরা এখানে এন এর মান 50। তাহলে এন এখানে গ্রেটার দেন 30 আছে, প্লাস আবার এখানে কি আছে, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আপনার সিগমার মানও দেওয়া আছে, ঠিক আছে? তো সিগমার মান যদি দেওয়া না থাকে, কিন্তু আপনার কি বলে যে স্যাম্পল সাইজ যদি 30 বা তার চেয়ে বেশি হয়, তাহলেও আপনার জেড টেস্ট আপনি ইউজ করতে পারবেন। আর যদি সিগমার মান দেওয়া নাই, আবার কি হচ্ছে, স্যাম্পল সাইজও 30-এর চেয়ে কম, তাহলে কি হবে? স্যার দুইটা ইউজ করা যাবে তো? টি টেস্ট। স্যার বইয়ে কিন্তু টি টেস্টই ইউজ করছে, জেড টেস্ট কোথাও ইউজ করে না। হ্যাঁ, স্যার বইয়ে যেটা দেখলাম, হুম, এখানে জেড টেস্ট ইউজ করেনি আসলে, ওইখানে টি টেস্ট ইউজ করছে। জাস্ট ওই ডিগ্রি অফ ফ্রিডম ইনফিনিটি ধরে কিভাবে জানি করছে জি দেখাচ্ছি আমি, টি টেবিল। দেখেন। আমরা এই অঙ্কটা কি বলছে, insurance company claim department claim they report the mean cost to process a claim is 60. So এইটা কি বলে, পপুলেশন মিন না স্যাম্পল মিন, কি বলবেন? এই আপনার ইয়ে দিয়ে কি বোঝা যায়, মিন এই বলে আপনার ল্যাঙ্গুয়েজ দিয়ে কি বোঝা যায়? পপুলেশন মিন। পপুলেশন মিন, ভেরি গুড। কিভাবে বুঝলাম? পুরো ডিপার্টমেন্টের রিপোর্ট। পুরা ডিপার্টমেন্টের রিপোর্ট, এবং কোন নির্দিষ্ট কোনো টাইম লাইন নাই যে এত বছর থেকে এত বছর, এত দিনের বা এত জনের উপর ভিত্তি করে কিছু বলা আছে এখানে নাই, এটা পপুলেশন। Industry comparison showed that this amount to be larger than most other insurance companies, so the company instituted cost-cutting measures. একটু অন্য কোম্পানির চেয়ে বেশি, জন্য তার কিছু cost reduction policy নিল। To evaluate the effect of the cost-cutting measures, the supervisor of the claims department selected a random sample of 26 claims processed last month. So now you comes to the sample size. What's the sample size? N? 26. 26. So is it below 30? Yes. So the standard Yes, sir. deviation. So the population mean is only given. There is no hints about the population standard deviation, and furthermore, the sample size is lower than 30. So what test statistic you should use? T-test. That's it. Fantastic. Sample information is reported below. So এখানে আগের অঙ্কে স্যাম্পল মিন এবং স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া থাকতো, সেখানে কি হচ্ছে, আপনাকে কিছু তথ্য দিয়ে দিয়েছে, ওই যে সেই ওয়াকালের মতো স্টেট 1 এর। এখন কি হবে, এইখান থেকে আপনি তাদের মিন বের করবেন, এটা হচ্ছে আপনার স্যাম্পল
আপনার 26 জনের স্যাম্পল আছে এখানে, সো এখানে 26টাকে যোগ করে 26 দ্বারা ভাগ করলে আপনি এক্স বার মিন পাবেন, আর হচ্ছে আপনি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর্মুলা ইউজ করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাবেন। ক্লিয়ার? আমাকে কি মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা দেখাইতে হবে? একটা কোশ্চেন ছিল জি, এখানে যদি 26 যদি বেশি থাকতো, তারপর 36 থাকতো, দেন কি টি টেস্ট তখন কি ইউজ করতাম? জেড টেস্ট ইউজ করবেন তখন। ওকে, ঠিক আছে। এখন 1% significance level, the question is whether it's reasonable to state that a claim is now less than 60. So আগে যেটা আমার 60 ছিল পপুলেশন মিন, এখন আমার এই কস্ট কাটিং মেজারের কারণে সেই পপুলেশন মিনটা এখন কমে গেছে। সো তার মানে আমার কস্ট কাটিং মেজারটা এফেক্টিভ হয়েছে কিনা। ওকে, সেখানে সরাসরি জানতে চেয়েছে লেস দেন 60, তার মানে আপনার নাল, তাহলে আপনার আগে আগে কি ঠিক করবেন? অল্টারনেট কি হবে বলেন তো একজন? H1 মিউ less than 60. ফ্যান্টাস্টিক। তাহলে আমার নাল কি হবে? mu is greater than or equal to 60. ফ্যান্টাস্টিক। বুঝা গেছে কিভাবে লিখতে হবে পরীক্ষার হলে? ওকে, আচ্ছা, তাহলে বলেন তো, তাহলে আমার এটা কি টেস্ট? one till test ওয়ান টিল রাইট অর লেফট? right লেফট লোয়ার দেন মানে বাম দিকে, বাম দিকে যেদিকে দেখাচ্ছে ওই দিকে, লেফট। ঠিক আছে, ওকে। তার মানে মনে রাখতে হবে যখন ডিসিশন রোল দিবেন তখন কি মাইনাস দিতে হবে? ফ্যান্টাস্টিক। এই জিনিসগুলো খুব কেয়ারফুল থাকতে হবে। হ্যাঁ, পরীক্ষার হলে তো মাথা এমনিতে গরম থাকে, সেজন্য যেহেতু তিব্বত কদুর তেল নিয়ে যাওয়ারও সুযোগ নাই পরীক্ষার হলে, আপনি যে 40 বছর ধরে মাথা ঠান্ডা রাখবেন সেটাও সম্ভব না। তো সেই জন্য একটু ভালো করে কনসেপ্টটাই ক্লিয়ার রাখতে হবে। অ্যাড দিত না ছোটবেলায়, দেখতেন না? জি স্যার। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, এখন নেক্সট হচ্ছে আমাদের লেভেল অফ সিগনিফিকেন্স। তো দেখেন স্টেপগুলো কিন্তু আপনার কম বেশি সব জায়গাতে সেম। ওকে, স্টেপের নামগুলো তাহলে আমাদের যেহেতু এখানে 1% বলে দেওয়া আছে, আচ্ছা কোনো কিছু না বললে বাই ডিফল্ট কত পার্সেন্ট ধরবেন? 95 হ্যাঁ, 95 হচ্ছে কনফিডেন্স লেভেল, তার মানে আলফা হচ্ছে মানে সিগনিফিকেন্স লেভেল হচ্ছে 5%। হ্যাঁ, গুড। আচ্ছা, টেস্ট স্ট্যাটিস্টিক কি হবে? টি টেস্ট স্যার। আর যদি এখানে যদি আপনার স্যাম্পল সাইজ যদি 30 এর বড় বড় হতো আপনি বলতেন যে সিন্স দ্য স্যাম্পল সাইজ ইজ গ্রেটার দ্যান 30। হ্যাঁ, ওকে, সো সেক্ষেত্রে আমরা জেড ডিস্ট্রিবিউশন ইউজ করতে পারি। নো আব্বু, আই এম টেকিং ক্লাস, ইটস ওকে, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খায়র। আচ্ছা, সো নাও আসেন আমরা তাহলে টি ভ্যালু, হ্যাঁ টি এর can anyone tell me the formula? x bar minus 3 divided by h divided by root over 6 root over n. ঠিক আছে, x বার কত? 60 মনে আছে। এই যে এই অংশের এই অংশ থেকে আপনি ক্যালকুলেট করে আপনি ফার্স্ট হচ্ছে x বার বের করে নেবেন, আর কি বের করে নেবেন? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, s বের করে নেবেন, স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। হ্যাঁ, পারবেন না? সামেশন x ডিভাইডেড বাই n, আর এটা হচ্ছে যে সামেশন মানে xi, এই যে xi মাইনাস এই যে x বার যেটা পাইলেন ডিভাইডেড বাই হোল স্কয়ার ডিভাইডেড বাই n অথবা n মাইনাস 1। ঠিক আছে, রুট ওভার। স্যার স্যাম্পলে তো n-1 দিয়েই করা হয় তাই না স্যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন? জি, ওকে। তাহলে আপনার হচ্ছে কত দেওয়া আছে এটা? আচ্ছা, এইভাবে আপনি হচ্ছে মান বসাবেন, করতেই হবে মানে কি গিভেন দেওয়া থাকে এত বড় ক্যালকুলেশন। ওইটা থাকলে আপনার তাহলে আপনার সময় একটু বেশি লাগবে, মার্কস একটু বেশি থাকবে, সমস্যা তো নাই। হয়তো যে কোশ্চেন করবে সেটা বুঝেই চিন্তা ভাবনা করবে। ঠিক আছে না স্যার? ক্যালকুলেটর তো ডিরেক্ট করা যায় স্যার, ওটা করলেন আপনি করলেন কিন্তু আপনাকে তো সূত্রটা লিখতে হবে, মানটা বসানো দেখাইতে হবে, তাই না? জি স্যার, সেটা তো লিখে ডাইরেক্ট। আব্বু মোবাইলটা নিয়ে আসো প্লিজ, ক্যান ইউ প্লিজ ব্রিং দ্য মোবাইল টু মি? আব্দুল্লাহ,
Who is that? একটু এক্সকিউজ মি। জি সরি। তাহলে আপনার কি হলো, আপনি তাহলে বসালেন এক্স এক্স বারের যে মানটা পাবেন সেটা বসালেন। আমার মিউ দেওয়া ছিল কত এখানে, 60, তাই না? 60 দেওয়া ছিল। এস আমার আপনার যত আসে এস এর মানটা আপনি বসাবেন, ডিভাইডেড বাই রুট ওভার এন হচ্ছে আমার এখানে কত, 26, তাই না? আপনি টি এর মানটা পাইলেন। হ্যাঁ ওকে, টি এর মান, টি এর মানটা আসে হচ্ছে -1.818, তাহলে আমি জাস্ট বললাম -1.818 অথবা 82, ঠিক আছে? আচ্ছা, এইবার আসলে আমার ডিভিশন রুলটা কি হবে? হ্যালো, শুনতেছেন আমার কথা আপনারা? জি স্যার। ডিভিশন রুল ওকে, ডিভিশন রুল আপনারা শুনেন। আপনারা এইটার পরপরই আপনারা যেটা করবে, ডিভিশন রুলটা কি হচ্ছে তাহলে, আমার যেহেতু আমার লেস দেন, আমার কি বলে, আমার যেহেতু হচ্ছে লোয়ার টেল, এই যে আমার অল্টারনেট যেহেতু হচ্ছে লেস দেন, তাহলে আমার ডিভিশনটা ওইরকমই হবে। তাহলে আমার টি শুড বি লেস দেন, তারপর হচ্ছে কি আমার মাইনাস কত, ওই যে আমার টি এর যেটা ক্যালকুলেটেড ভ্যালু, সরি ক্রিটিক্যাল ভ্যালু, টি এর ক্রিটিক্যাল ভ্যালু কত, যে টি আলফা এরকম, সরি এই যে টি আলফা। ও আরেকটা জিনিস, আমার যে টি এর মান যখন বের করতে যাবেন তখন আমার আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে আমার এই যে ডিএফ। হ্যাঁ, কি লাগে? আলফা লাগবে, আর একটা কি লাগবে, ডিএফ হচ্ছে কি, ডিগ্রিজ অফ ফ্রিডম। ডিগ্রিজ অফ ফ্রিডম। ডিগ্রিজ অফ ফ্রিডম কে মেজার করেছে n-1, এই ওয়ানটা ফিক্সড, n-1, ঠিক আছে? n যতই হোক তার চেয়ে এক কম। এই যে দেখেন, এই যে আর আপনার তাহলে যখনই লেস দেন হবে তখনই হচ্ছে মাইনাস চিহ্ন হবে। ওকে, তাহলে হচ্ছে তাহলে আমার দেখেন এই যে আমার সিগনিফিকেন্স লেভেল হচ্ছে 1%, আর আমার n-1 26 - 1 হচ্ছে 25। তার মানে আমার যে টি এর মান, আমার এই যে আলফা যখন হচ্ছে 0.01, আর আমার ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে আমার 25, এটাতে আমার টি এর মান কত, টি এর মান কত আসেন, সমান সমান কত আসে? হ্যাঁ বলেন, আমাকে বলেন। 2.485।
স্যার আপনাকে মনে হয় শোনা যাচ্ছে না। জি, হ্যালো। জি স্যার, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, ওকে। তো আমাদের এইখানে আপনার ডিগ্রিজ অফ ফ্রিডমটা কত ছিল? 25। এই যে 25। আচ্ছা, ডিগ্রিজ অফ ফ্রিডম দেখেন আমার এখানে ম্যাক্সিমাম কত আছে? এই যে আমার এখানে কি বলে, এই আপনার 70 পর্যন্ত আছে, ঠিক আছে? 70 পর্যন্ত। পরের পেজে কি আছে? ও আছে, একদম ওই যে 100 পর্যন্ত আছে, তারপরে 120, 200 ওরকম উপরে গেলে তারপর হচ্ছে ইনফিনিটি, আপনার মানে কি 200-র উপরে নেক্সট গেলে তারপর আপনার যেটা আপনার লাস্ট লাইনে ছিল। তো আপনার এত যাওয়া লাগবে না, কারণ যদি আপনার স্যাম্পল সাইজ 30-এর চেয়ে বেশি হলে তাহলে তো আপনি জেড টেস্টে চলে যাচ্ছেন, তাই না? সরি, এক্সকিউজ মি। সো তাহলে 25-এ গিয়ে আমার এখানে ইয়ে লাগবে, হ্যাঁ, এই যে আমার এখানে 1 টেল না 2 টেল? 1 টেল স্যার। 1 টেল। 1 টেল হচ্ছে 1 টেল টেস্ট আপনার লেভেল কত? 1%। এই যে 1 টেলের 1%, তার মানে আমার হচ্ছে এই এই যে কলামটা, এই হচ্ছে যে এই আমার যে 1% যে কলামটা, সেটা হচ্ছে 25 বরাবর গেলে কত আসে? 2.485। 2.485। এই যে দেখেন 2.485। সরি, এই যে আমার 2.485 দেখতে পাচ্ছেন? এই একটা অংশ আপনারা অনেকেই ভুলে যাবেন এবং তার জন্য আপনার ডিসিশনও চেঞ্জ হয়ে যাবে। এই যে মাইনাস সাইনটা দিতে খেয়াল থাকবে না, যে আমি বলতেছি তারপরও আপনারা ভুল করবেন অনেকেই। গ্যারান্টি বিফলে নাম্বার ফেরত, ঠিক আছে? তো সেই জন্য খুব কেয়ারফুল থাকতে হবে, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমার লেস দেন সাইন মানেই হচ্ছে আগে মাইনাসটা দিয়ে নিবেন, তারপর হচ্ছে আপনি মান খুঁজতে যাবেন। মন থাকবে? ওকে স্যার। ওকে, গুড। সো -2.485 এর চেয়ে যদি ছোট হয় তাহলে আমরা রিজেক্ট করব নালকে। এটা আমি দিয়ে দিলাম টেবিলটা, কিভাবে মানটা পাইছে এখানে আছে। বাট এইটা ওই আপনার কি বলে, পরীক্ষা আবার আপনার আবার আইকে দেখাই যায় না, যদি স্যার যদি না বুঝে, হ্যাঁ স্যারকে বুঝাই দিলাম। ওকে, সো দিস ইজ দ্য গ্রাফ, ঠিক আছে? সো গ্রাফে কি হচ্ছে দেখেন। আচ্ছা, গ্রাফের মধ্যে ওই আপনার সেই নাল টাল সেগুলো লেখার দরকার নাই, হ্যাঁ ঠিক আছে, এইসব লেখার দরকার। জাস্ট খালি গ্রাফটা এঁকে এই যে আমার কি বলে যে আপনার যে ক্যালকুলেটেড ভ্যালু হচ্ছে, সরি, এই আপনার যে ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে এই যে -2.485, আর আমরা যেটা ক্যালকুলেট করবো সেটা কি -1.818 বা 1.82। তাহলে সেটা কি 2.485 এর চেয়ে ছোট না বেশ বড়? বড় আছে। বড়। তাহলে সে কি আমাদের রিজেকশন ক্রাইটেরিয়ায় পড়তেছে? পড়তেছে না। না, ওকে, তার মানে কি নাল ক্যান নট বি রিজেক্টেড অর ক্যান বি রিজেক্টেড? cannot be rejected. হ্যাঁ, হচ্ছে ডো নট রিজেক্ট এরিয়াতে পড়তে, সো ক্যান নট বি রিজেক্টেড, ঠিক আছে? সো দ্যার ইজ নো এভিডেন্স, দ্যার ইজ নট এনাফ এভিডেন্স টু কনক্লুড দ্যাট এই যে কস্ট কাটিং মেজাজটা এফেক্টিভ হয়েছে বা তার কস্টটা 60-এর চেয়ে কমেছে। বুঝে গেছে? ওকে, সো সেক্ষেত্রে বলা যায় এই যে ভুলটা এই যে আমার যে আপনার পপুলেশন মিন ছিল 60, আর ওই যে আপনার যে স্যাম্পল মিন যেটা এক্স বার, ওই মানগুলো থেকে এই করে 56.42, তাদের যে ডিফারেন্স, স্যাম্পলের ডিফারেন্স যেটা 3.58, এইটা আসলে কিসের কারণে হয়েছে? স্যাম্পলিং এররের কারণে হয়েছে, ঠিক আছে? আরেকটা এক্সাম্পল দেখেন। এবারও আননোন পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। পরীক্ষা কি এই আমি যদি অঙ্ক দিই তাহলে কিরকম হেডলাইন দিয়ে দিব যে আননোন স্ট্যান্ডার্ড, যে বাচ্চারা তোমাদের জন্য এইখানে আননোন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, সুতরাং তুমি বুঝে লিখে দাও কোনটা হবে, এরকম থাকবে কিছু? আপনাকে একটা কোশ্চেন ছিল জি, স্যার, আমরা তো প্রথমের দিকে নোন যেটা ছিল সেটা করছি, কিন্তু স্যার বইয়ের ক্যালকুলেশনে জেড জেড টেবিল ইউজ করে নাই, ওরা টি টেবিল ইউজ করতে। আর সেইখানে হলো ওই যে লাস্টে যে একটা দেখলাম ইনফিনিটি ডিগ্রি অফ ফ্রিডম, ওইটা ইউজ করে করছে। কে কোথায়?
আর বইয়ে যেটা দেখতেছি বই মানে আপনি যেটা বইয়ে আপনার কোনটা কোন অঙ্কের ক্ষেত্রে? প্রথমটা যে 16 ডেজ পার উইক 203 যে পপুলেশন মিন বের করলেন পরে একদম শুরুটা টু টেল টেস্ট যেটা করা হয়েছে একদম শুরুতে? জি স্যার। এটা জি স্যার এটা হ্যাঁ এটার সলিউশন বইয়ে মানে স্যার টি টেবিল দিয়ে করছে। টি টেস্ট করছে? এটা টি টেবিল ইউজ করছে টি টেস্টের মাধ্যমে। মানে স্যার এখানে বলছে যে ইনফিনিট ডিগ্রিস অফ ফ্রিডম নিলেই নাকি এরকম আসবে। না না টি কেন হবে এখানে? জি আপনার এখানে যে পপুলেশন স্ট্যান্ডার্ড দেওয়া আছে না, আর আপনার যে স্যাম্পল সাইজ তো আপনার 30 এর চেয়ে আপনার বড়। জেড দিয়ে তো করাই যায়, জেড দিয়ে আমরা কিন্তু এখানে টি দিয়ে করছে, টি তেও একই রেজাল্ট আসছে। ওই একই আসবে কারণ ইয়ে দিয়ে করছে তো, ওই ইনফিনিটি যাওয়া মানে হচ্ছে টি আর জেড বেসিক্যালি একই। হ্যাঁ এই আপনি হ্যাঁ দে আর ভেরি ক্লোজ। হ্যাঁ এক এক বই এক এক রকম করে, হ্যাঁ বাট আমরা যে বলি সেভাবে করলেই বেটার। ঠিক আছে স্যার। ওকে এটা তো সেম অঙ্কই নাকি? আপনার স্যাম্পল সাইজ মাত্র হচ্ছে 10, ঠিক আছে? সো এটা সেম অঙ্কই। ওকে এই হচ্ছে আপনার এই আপনার যে গ্রেটার, ওই আগেরটা ছিল লোয়ার দিয়েছিল, ঠিক আছে? লোয়ার দিয়েছিল আর এখানে হচ্ছে জানতে যাচ্ছে যে আমার হচ্ছে মেশিনটা ফাস্টার কিনা, তার মানে যা রান করতে 250 পার আওয়ার তার চেয়ে বেশি কিনা, তার মানে গ্রেটার দেন কিনা জানতে চেয়েছে। সো তার মানে ওয়ান টেল, কিন্তু এটা হচ্ছে রাইট না লেফট টেস্ট কোনটা? রাইট টেস্ট। তাহলে কি হবে এই আপনার হচ্ছে জাস্ট তার ইমপ্লিকেশনটা কি, ওইটাও তাহলে গ্রেটার দেন হবে, কিন্তু এইখানে কি হবে না, কোনো ধরনের মাইনাস সাইন হবে না, ঠিক আছে? এটাই আর কিছু না, সেম অন্যগুলা সেম। এবার হচ্ছে প্রপোর্শন। স্যার একটা কথা স্যার। জি স্যার এই যে এর আগের যে অঙ্কটা মানে কি এখনই যেটা দেখালেন আর কি 250 যেটা, স্যার এখানে কি পরে পি ভ্যালু কি বের করা যাবে, মানে পি ভ্যালু বের করে পরে কি ডিসিশন দেওয়া যাবে এরকম? হ্যাঁ হ্যাঁ করা যাবে না কেন, কিন্তু আপনার শুধু আপনি এটা ঝামেলা করতে যাবেন কেন যদি না চায়? ওইটা করতে গেলে তো আপনার তো ধরেন আরো তো আপনার পি ভ্যালু সূত্র দিয়ে করে সেগুলা করতে হবে, তো সেইগুলা টিচার যদি না পি ভ্যালু যদি সরাসরি না বলে সেক্ষেত্রে করার দরকার নাই, কারণ আপনাকে তো ওই একটা জিনিস তো বেশি করতে হবে, তাহলে আপনি বেশি করতে শুধু সময় নষ্ট করবেন কেন? জি স্যার, মানে স্যার পি ভ্যালু মানে করতে বের করতে বলে তো আগে ওটা করতেই হবে, দেন আবার পিটা অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ জি জি। ওকে স্যার। আর আমরা হচ্ছে ইনশাআল্লাহ যখন হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস করব, যখন মাল্টিপল রিগ্রেশন আমি যখন দেখাবো ইনশাআল্লাহ আপনাদের স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার যখন দেখাবো। ও ভালো কথা, আপনাদের কিন্তু আমি কিন্তু কি সফটওয়্যার আপলোড করে দিয়েছি তাই না আপনাদের ক্লাসরুমে? জি স্যার, কিন্তু এটা তো বুঝতেছি না। ফাইলটা অনেক বড়, ডাউনলোড হতে অনেক টাইম লাগে। হ্যাঁ আপনার হচ্ছে ডাউনলোড হইতে সময় লাগবে মোটামুটি, আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করে একদিনও লাগতে পারে। হ্যাঁ ঠিক আছে। সো যেহেতু কারণ যেহেতু সফটওয়্যারের ব্যাপার, সো ইটস ভেরি লেংথি, ঠিক আছে? অনেকগুলো ফাইল থাকে তো সমস্যা হয়ে যায়, মানে ছোট ছোট ফাইল কিন্তু অনেক, আপনার প্রায় 10,000-এর উপরে মনে ফাইলের সংখ্যা।
সো দ্যাটস ওয়াই আপনাকে একটু মানে কি বলে সময় নিয়ে ডাউনলোড করতেছে, অস্থির হওয়ার কিছু নাই। ঠিক আছে, আস্তে আস্তে ডাউনলোড করে রাখেন, আমাদের হয়তো 2-3 সপ্তাহ পরেই আমাদের হচ্ছে রিগ্রেশনে আমাদের কাজ লাগবে। ঠিক আছে, রিগ্রেশন যখন দেখাবো তখন দেখবেন এই হাইপোথিসিস টেস্টিং এর কথা আবার আসবে রিগ্রেশনের মধ্যে, বুঝে গেছে? রিগ্রেশনের মধ্যে আমার একটা ভেরিয়েবল তার কোএফিশিয়েন্ট গুলো সিগনিফিকেন্ট হচ্ছে না, আমরা কি রিজেক্ট করবো নাকি ওইটা কি আমরা গ্রহণ করবোই করবো না, তখন গিয়ে আবার হাইপোথিসিসের কনসেপ্ট আসবে আমার নাল এবং অল্টারনেট। তখন গিয়ে মনে রাখবেন ওই রিগ্রেশনে দেখবেন আপনার ওই জেড এর ভ্যালু আসে, আপনার টি এর ভ্যালু সাথে সাথে কি হয়েছে ওই অটোমেটিক সফটওয়্যার আপনাকে পি ভ্যালু দিয়ে দেয়, অটোমেটিক হচ্ছে পি ভ্যালু বের হয়ে যাবে। তো পি ভ্যালু দেখে আপনি খুব সহজেই সেখান থেকে আপনি ইন্টারপ্রেট করতে পারবেন, বুঝে গেছে? সো ওই স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যারের ক্ষেত্রে হচ্ছে পি ভ্যালু দেওয়া থাকলে খুবই ইজি ডিসিশন নেওয়াটা। কোথায় জানো, আমি যে কারণটা সেকশন দেখাচ্ছি আপনাদের হচ্ছে দুই সেকশনেরই সেম কন্টেন্ট। এই যে দেখেন স্ট্যাটাস সফটওয়্যার ভার্সন 15 দেখেছেন, এটা ক্লিক করবেন। ক্লিক করলে এই যে আপনার স্ট্যাটাস হচ্ছে কি বলে যে হচ্ছে আমার হচ্ছে ড্রাইভের ফোল্ডারটা দেখাবে, ওইটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনি আমার ড্রাইভে আসবেন। ড্রাইভে আসলে এগুলো আলাদা আলাদা ডাউনলোড করলে হবে না, ওকে, একসাথে ডাউনলোড করার জন্য এই যে দেখেন স্ট্যাটা V15 লেখা আছে না ফাইল নেমটা উপরে মাঝখানে? জি স্যার। ডু ইউ সি দ্যাট? Yes, sir. হ্যাঁ, যে পাশে একটা অ্যারো চিহ্ন আছে স্যার। দেখেছেন? স্যার এটা ডিরেক্টলি ডাউনলোড করুন। এটা ক্লিক করলে এই যে ডাউনলোড অপশনটা আসবে, ওকে, ডাউনলোড অপশন। এই আপনার ডাউনলোড হওয়া শুরু হবে, ইট উইল টেক মাচ টাইম ডিপেন্ডিং অন দ্য স্পিড অফ ইউর ইন্টারনেট। যখন এটা ডাউনলোড হবে শেষ হবে, জিপিং করা শেষ হবে, এরপরে আপনার কাছে কারো কারো ক্ষেত্রে পারমিশন যাবে যে ওইখানে একটা উপরে একটা পপ আপ আসবে যে আপনার হচ্ছে এই যে লিভ মানে লিভ করার জন্য, মানে পেজটা লিভ করার জন্য সে পারমিশন চাচ্ছে, LEAV মানে ছেড়ে দেওয়ার জন্য বা ত্যাগ করার জন্য। আপনি হচ্ছে লিভ পারমিশনটা দিবেন। লিভ পারমিশন কি দিবেন না বলেন? দিব স্যার। দিবেন, দিলেই তখন যে ডাউনলোড শুরু হবে অটোমেটিক। ঠিক আছে, আবার কারো কারো ক্ষেত্রে হয়তো সরাসরি ডাউনলোড হয়ে গেল, দ্যাটস ওকে, নো প্রবলেম, ইট উইল টেক মাচ টাইম। ঠিক আছে, সো ডোন্ট ওয়ারি, ওকে। ঠিক আছে, সবাই আস্তে আস্তে ডাউনলোড করে রাখেন, আমাদের হয়তো ইনশাল্লাহ 2-3 সপ্তাহ পরে আবার আমাদের লাগবে এটা। ঠিক আছে, ওকে। ওকে, সো প্রপোর্শন, আমরা যদি প্রপোর্শনের কথা যদি বলি, আচ্ছা প্রপোর্শন আমরা করছিলাম না স্যাম্পল সাইজের ম্যাথের ক্ষেত্রে, মনে আছে? সো আমাদের কি বলতো আমাদের সেইতে আমাদের প্রপোর্শন কনসেপ্ট আমরা জানি। প্রপোর্শনের ক্ষেত্রে হচ্ছে বেসিক্যালি কোনো ওই যে মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেগুলো সংখ্যা সরাসরি না দিয়ে আপনার কিছু পার্সেন্টেজ দিবে, যে এত 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 এতর মধ্যে এত, তার মানে আপনি পার্সেন্টেজ সেখানে হয়তো সরাসরি দেওয়া থাকবে বা আপনার পার্সেন্টেজ বের করে নেওয়ার জন্য কিছু হিন্টস থাকবে। এখানে আমাদের ইয়েটা হচ্ছে এই হচ্ছে জেড ভ্যালু বা টি ভ্যালু যেটাই বলেন, সেখানে আমাদের আচ্ছা আমাদের ইয়েতে যখন ছিল এই যে পিটা, এটাকে আপনি মনে করবেন যে ওই এক্স বারের মতো, মানে কি বলে যে স্যাম্পলের আগে হবে, আর এই যে আপনার পাইটা হচ্ছে মিউর মতো। মিউ ছিল পপুলেশন মিন, এক্স বার ছিল স্যাম্পল মিন, আর এটা হচ্ছে আমার পিটা হচ্ছে পপুলেশনের প্রপোর্শন, সরি স্যাম্পলের প্রপোর্শন, আর আমার এই পাইটা হচ্ছে পপুলেশনের প্রপোর্শন। মনে থাকবে? এন হচ্ছে স্যাম্পল সাইজ। তাহলে একটু ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, কিছু করার নাই। ওকে, আমাদের আসলে কি বলবো যে আমরা যে বাইরে পড়াশোনা করে আসছি, বাইরে কিন্তু কোনো ফর্মুলা আপনার মুখস্থ করতে হয় না। আপনার 95% ক্ষেত্রেই আপনার যে ফর্মুলা কি হয়, যে মেইন যে বড় বড় ফর্মুলা গুলো আছে সেগুলো আপনাকে কোয়েশ্চেনের শেষে দিয়ে দেওয়া হয়। স্যার আমাদের এবার দেন তাহলে। না, এটা আমি কথা বলছিলাম, কিন্তু আমাদের আসলে সেই ধরনের ইয়েটা নাই, এখন আমি চাইলেও দিতে পারবো না, বুঝতে পেরেছেন? কারণ আমি একজন দিব, অন্যরা দিবে না, সেই ক্ষেত্রে তখন দেখা গেছে সেইটা নিয়ে আবার একটা কেওস সৃষ্টি হবে, বুঝতে পেরেছেন? সো আসলে আমাদের কিছু করার নাই, কারণ আপনার যে কারণ বিদেশের মেইন কনসেপ্ট হচ্ছে যে আপনার এই যে ফর্মুলা মুখস্থ করে আপনার ব্রেনটারে পচায় কোনো লাভ আছে? এদিকে আমাদের পৌঁছে যাচ্ছে স্যার। না, ধরেন আপনি হচ্ছে মানে ব্রেইনের যে একটা অংশ আপনি খরচ করছেন এই হচ্ছে ফর্মুলাটা মুখস্থ করার জন্য, এটা কি রিয়েল লাইফে কি আপনার ফর্মুলা মুখস্থ রাখতে হবে আপনার? আপনি গুগলে সার্চ দিলে ফর্মুলা পাবেন, বই থেকে ফর্মুলা পাবেন, আর হচ্ছে রিয়েল লাইফে আপনি সফটওয়্যার দিয়ে কাজ করেন, কেউ এরকম হাতে ক্যালকুলেট করে এগুলো করে অটোমেটিক হয়ে যায়। তো এগুলো কিন্তু এখন আমাদের আসলে মানে সিস্টেম হয়ে গেছে এরকম। তখন
আমি কথা বলছিলাম কয়েকজনের সাথে, কিন্তু অনেকেই আগ্রহী না, বুঝতে পেরেছেন? যাই হোক, ইটস আওয়ার ব্যাড লাক। ঠিক আছে, কিছু করার নাই এখন, আসলে সিস্টেম এরিয়া। ওকে, সো এখন যেটা হচ্ছে যে আবার ধরেন হচ্ছে কিছু কিছু বেসিক কিছু ফর্মুলা আছে আপনাকে জানতেই হবে। ধরেন টাইম ভ্যালু অফ মানি ফর্মুলা, রিস্ক রিটার্নের ফর্মুলা, সেগুলো আপনার জানতেই হবে। কিন্তু ধরেন এত কঠিন কঠিন যে ইয়েগুলো আছে, সামনে ধরেন ফর্মুলা আরো কঠিন আসবে, তো সেই এইসব কি বলে যে ফর্মুলা শিখে আমার মাথা নষ্ট করার দরকার আছে? দরকার। আপনার হচ্ছে যেমন আমার যেটা মনে আসে যেটা ছিল আপনার হচ্ছে এই ধরনের যে কোর্স গুলো, যেমন পোর্টফোলিও যেরকম যে আপনার ইয়ে ছিল, কি বলে আপনার কি ফান্ডস ম্যানেজমেন্ট ছিল, বা অ্যাডভান্স সিকিউরিটি অ্যানালাইসিস, ওই জিনিসগুলো ছিল, সেই সকল কোর্স, মানে যেসব কোর্স হচ্ছে ম্যাথ ছিল, বা এই আপনার কি বলে যে অপশনস, ফিউচার্স এন্ড ডেরিভেটিভ মার্কেটস, ওরকম যেগুলো কোর্সগুলো, মানে যেগুলোতে ফর্মুলা লাগে, তারা হচ্ছে আপনাকে ফর্মুলা সবার শেষের পেজটাতে সবগুলো ফর্মুলা একসাথে দিয়ে দিবে। এখন আপনি খুঁজে নিবেন যে আপনার কোন ফর্মুলা আপনার লাগবে, বুঝতে পারছেন? যা লাগবে তাও দিবে, যা লাগবে না কিছু এক্সট্রাও দিবে। এখন আপনাকে সেখান থেকে, এখন আপনি যদি মোটামুটি জানেন যে আমার ফর্মুলা এটা, আমি মুখস্থ করলাম না কিন্তু আমি কিছুটা আইডিয়া রেখে রাখলাম, তাহলে আমি সুন্দর ওই ফর্মুলা বের করে আমি দেখে দেখে লিখে ফেললাম, তাই না? যাই হোক, okay, so returning to the main point, we are talking about proportion. So proportion is basically the fraction or percentage that indicates the part of the population of sample having a particular trait of interest. So পপুলেশনের একটা পার্ট অথবা স্যাম্পলের একটা পার্ট যাদের মোটামুটি সিমিলার ক্যাটাগরিজ অফ ট্রেটস বা আসপেক্টস বা ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স তারা হচ্ছে বিয়ার করে, মেনটেন করে। আমরা সেই অংশটাকে, একটা গ্রুপটাকে বলছি আমরা প্রপোর্শন। Okay, so sample proportion is denoted by P and is found by X divided by N. What do you mean by X? X হচ্ছে মানে কতজন, ধরেন আপনার কি বলে যে স্যাম্পল সাইজ যদি হয় n, এবং ধরেন ফর এক্সাম্পল আমি বললাম যে 20 জন ছাত্রের মধ্যে 5 জনের হচ্ছে A+, ওকে, তার মানে যে 5/20, তাহলে কত পার্সেন্ট? 4/1 25%। 25%, তাহলে 25% হচ্ছে তাহলে আমাদের প্রপোর্শন, বুঝে গেছে? তাহলে আমরা ওই X যত জনের জানতে চাই আউট অফ আওয়ার টোটাল স্যাম্পল সাইজ। আর প্রপোর্শনের ক্ষেত্রে অলওয়েজ কি হবে? এক্স বলতে কি বুঝাইলেন? X হচ্ছে আপনি কত জনেরটা জানতে চাচ্ছেন, অঙ্ক থেকে গেলে আপনি গেলে বুঝতে পারবেন। আচ্ছা, এই হচ্ছে আমাদের কিছু অ্যাজাম্পশন, যে আমার এই আপনার যে পপুলেশনের ক্ষেত্রে হচ্ছে আপনাদের জেড ডিস্ট্রিবিউশন যে আমরা যে ইউজ করছি, তার জন্য আমরা কিছু বাইনোমিয়াল কিছু অ্যাজাম্পশন আছে এখানে। এগুলো আমার মনে হয় না দরকার আছে, ঠিক আছে? বাট একটু পারলে একটু দেখে রাখেন কনসেপ্ট জানার জন্য, বাট পরীক্ষার জন্য মনে হয় না দরকার আছে। পপুলেশন ফর্মুলা এখানে দেওয়া আছে। ওকে, আসলে আমরা ম্যাথ করি। Suppose prior elections in a certain state, it's based on US book, so that's why it's an US example. তো একটা স্টেটে দেখা গেছে যে প্রায়র ইলেকশন যা হয়েছে সেখানে it is necessary for a candidate for governor to receive at least 80% of the vote in the northern section of the state to be elected. তার মানে সে একজনকে গভর্নর হইতে গেলে তার কত পার্সেন্ট ভোট দরকার? 80%। at least 80% মানে কি? রাইট, 80% এর নিচে নামবেন না। হ্যাঁ, 80% বা তার চেয়ে বেশি, রাইট? ওকে, গ্রেটার দ্যান অর ইকুয়াল। The incumbent governor is interested in assessing his chances of returning, মানে বর্তমানে যে আছে, বর্তমানে যে ক্ষমতায় আসেন যে গভর্নর, সে জানতে চাচ্ছে যে তার আবার সে এই অফিসে ফেরত আসবে, তার মানে সে আবার রি-ইলেক্টেড হবে, তার সম্ভাবনা কতটুকু জানতে চাচ্ছে। and plans to conduct a survey of 2000 registered voters in the northern section of the state. Using the hypothesis testing procedure, assess the governor's chances of re-election. So 2000 registered voter আছে, তাদের উপর একটা স্যাম্পল করবে। তাহলে আমার এখানে স্যাম্পল সাইজ কত? 2000, right? 2000.
সো আপনার তাহলে আপনি তাইলে এখন তাহলে কি হতে হবে যে আমার আপনি কি করতেছেন যে প্রায়র ইলেকশন থেকে আপনার একটা স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে এখানে, এই আপনার অ্যাটলিস্ট 80% আপনাকে ইয়ে করতে হবে। অ্যাটলিস্ট যদি 80% হয়, নাল আর অল্টারনেট কি ঠিক আছে নাকি উল্টা হবে? উল্টো হবে না স্যার? হুম, অ্যাটলিস্ট যেহেতু বলছি তাহলে তো অল্টারনেটটা গ্রেটার দেন তাই হল করতে হবে। আচ্ছা, আমার এখানে কি অঙ্ক থেকে সম্পূর্ণ তথ্যটা আসছে? এই যে আপনার এই আমার এখানে তাহলে এই 80% হচ্ছে পপুলেশন প্রপোর্শন, তাই না? জি স্যার, স্যাম্পলের প্রপোর্শনটা এই আমার এই আপনার যে স্যাম্পল প্রপোর্শন কোথায়? আচ্ছা, ওরা একটু খেয়াল করেন, তাদের লজিকটা খেয়াল করেন। খেয়াল করেন এখানে কি বলতেছে। এখানে আমার অঙ্কের রিকোয়ারমেন্টটা কি চেয়েছে যে অ্যাসেস দ্য গভর্নেন্স চান্সেস অফ রি ইলেকশন, যে গভর্নমেন্ট রি ইলেক্টেড হবে কিনা তার চান্সটা তুমি অ্যাসেস করো হাইপোথেসিস টেস্টিং এর মাধ্যমে। এখন রি ইলেক্টেড হইতে গেলে তার কত পার্সেন্ট ভোট দরকার? 80% অ্যাটলিস্ট তার ভোট দরকার। তাহলে 80% অ্যাটলিস্ট যদি এখন তারা যে লজিকটা দিচ্ছে তারা বলতেছে যে বইয়ের অথররা বলতেছে প্র্যাকটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট থেকে ইনকামবেন্ট গভর্নমেন্ট ইজ কনসার্নড অ্যাবাউট হিজ রিস্ক। ধরেন যে কোনো ইনভেস্টর তার কি নিয়ে চিন্তা থাকে? রিস্ক নিয়ে চিন্তা থাকে, যে যা চাচ্ছে তার চেয়ে কম পাবে কিনা রিটার্ন। তার দরকার হচ্ছে 80% কমপক্ষে ভোট। তো 80% চেয়ে কম হইলেই তার ঝামেলাটা হবে। The incumbent governor is concerned only when the proportion is less than 80. If it is equal or greater than 80, he will have no problem. এই জন্যই তারা হচ্ছে তার মেইন ফোকাসটা হচ্ছে 80% এর কম হবে কিনা সেটা সে যাচাই করতে চাচ্ছে। সেই লজিক থেকে তারা হচ্ছে সেটাকে ধরছে নাল, সরি অল্টারনেট, বাকিটা হচ্ছে কি নাল। আমরা যদি বলতে যে না, তার কনসার্ন হচ্ছে সে কি বলে সে 80% এর চেয়ে বেশি ভোট সে হচ্ছে কি বলে যে পাবে কিনা, সেটা হচ্ছে তার মেইন ফোকাস পয়েন্ট। সেক্ষেত্রে আপনার তাহলে কি হবে? অল্টারনেটটা কি হবে তাহলে? গ্রেটার দ্যান ইকুয়াল। গ্রেটার দেন দিয়ে করলে কি হয় দেখেন তো?
আসলে আমরা অপোজিটটা করে আমরা দেখি, দেখেন আমাদের ইয়েটা হয় কিনা, কি কি যে আপনার না যে তাদের যে কনক্লুশন আর আমাদের যে কনক্লুশন সেটা ইয়ে হয় কিনা, এক হয় কিনা এটা আমরা দেখি। তাহলে আমরা নাল কি বলছি আর অল্টারনেট কি বলছি? অল্টারনেটটা হচ্ছে আমরা বলছি যে পাই is greater than or equal to কি না, এখানে at least বলছে না? জি স্যার। ইয়েস স্যার। at least, কিন্তু অল্টারনেটে তো আপনার ইয়ে আসতে পারে না, ইকুয়াল সাইন আসতে পারে না। জি স্যার, সেটাই বলছি, অল্টারনেট তো কোনোভাবেই করবে না। সেই জন্যই তারা এই যে আপনার অপোজিটে গিয়েছে, কারণ তার কনসার্ন হচ্ছে তার মানে তারা ল্যাঙ্গুয়েজটাকে অন্য দিক থেকে ইন্টারপ্রেট করেছে যে আমার 80%-এর যে কম হইলেই তার হচ্ছে মেইন চিন্তা যে না তাইলে আমাকে আরো ক্যাম্পেইন বাড়াইতে হবে, আমাকে তো সেই করতে হবে, কারণ নাহলে আমি পাস করবো না, এই সেই। তার মেইন ফোকাস পয়েন্ট হচ্ছে যে এইটার এই জোনের মধ্যে সে পড়ে কিনা সেটা সে জানতে চাচ্ছে। ওকে, তার মানে প্রুভ করতে চাচ্ছে যে 80+ হয় না যেন কোনোভাবে, এটাই তো, মানে ওটাকে নাল করার চেষ্টা করতেছে। জি। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি এখানে আলফা হচ্ছে আমাদের 1% এখানে বলা আছে, আমরা টেস্ট হিসেবে হচ্ছে জেড ডিস্টেন্স বললাম যেহেতু প্রপোর্শনাল অঙ্ক। তাহলে আমাদের ইয়ে কি হবে, আমার ডিভিশন রুল আর হচ্ছে টি স্ট্যাটিস্টিক। আচ্ছা, এইখানে স্টেপ 5-এ চলে আসছে। হ্যাঁ, স্টেপ যদি আপনি 6-এ করতে চান সেক্ষেত্রে ওই যে ওই আপনার এই জেড এর যে ভ্যালুটা যে বের করা, এই অংশটুকু আপনি যে সেপারেটলি করবেন, এই অংশটুকু যে এস্টিমেট দ্য ক্যালকুলেটেড জেড ভ্যালু, ঠিক আছে? এইটা হচ্ছে আপনার স্টেপ 4। জি স্যার, টেস্ট হ্যাঁ হ্যাঁ, আপনার হচ্ছে ওই যে ওই জেড সমান সমান এটা আপনার টেস্ট। তাহলে এখানে প্রপোর্শন, এই আপনার যে এই স্লাইডের সমস্যাটা হচ্ছে স্লাইডে তারা বইয়ের সব তথ্য দেয় নাই। এই যে আপনার যে এই আপনার যেটা হচ্ছে আমাদের তো হচ্ছে কি বলে পায়ের মান দেওয়া আছে, কিন্তু পি এর মান লাগবে না। এই আপনার যে স্যাম্পল প্রপোর্শন, জি স্যার, স্যাম্পলের প্রপোর্শন এখানে গিভেন স্যাম্পল প্রপোর্শন এইখানে বলা হচ্ছে এই যে দেখেন আপনার যে স্যাম্পল সার্ভে 2000 পটেনশিয়াল ভোটারের মধ্যে বলছে যে 1550 জন প্ল্যান করছে, এই হচ্ছে গভর্নরকে আপনার ইয়ে করবে, ভোট দিবে। তাহলে দেখেন আমার স্যাম্পল সাইজ ছিল n, আর আমার এখানে আপনি কতজনের কাছ থেকে আপনি হচ্ছে কি বলে যে ওই আপনি যেটা জানতে চাচ্ছেন, মানে যেটা ভোটারের মধ্যে যাকে আমরা যেটা জানতে চাই আমাদের যে আপনার যে সাকসেস রেট, মানে প্রপোর্শন অফ দ্য পিপল হু ওয়ান্ট টু ভোট দ্যাট আপনার তাকে রিএলেকশন করবে, তার জন্য হচ্ছে 1550। তার মানে ওই যে 1550 হচ্ছে বেসিক্যালি আমাদের এক্স, ঠিক আছে? ওই যে আমরা যে বলছিলাম যে এক্স বাই এন করলে আপনার পপুলেশন প্রপোর্শন, সরি স্যাম্পল প্রপোর্শন, মানে 2000 জনের মধ্যে 1550 কত পার্সেন্ট, জাস্ট সিম্পলি ভাগ করে দেন, তাহলে হচ্ছে 0.775। এটা হচ্ছে আমার স্যাম্পল প্রপোর্শন। তা আপনি হচ্ছে এইভাবে হচ্ছে যাবেন, এই যে আপনার হ্যাঁ এইটা। স্যার 1550 কে কি এক্স বলা যায়? জি, এইখানে হ্যাঁ আপনার এখানে এক্স ওয়াই এত কিছু মনে রাখার দরকার নাই রে বাবা। আপনার হচ্ছে আমার এতজনের মধ্যে এতজন বলছে ভোট দেবে, তাহলে আমার রেশিও কত, জাস্ট মেক ইট সিম্পল। এখানে এক্স বললে কি আর ওয়াই বললে কি, ঠিক আছে? সো তাহলে আমার এইটা তাহলে আপনারা একটু ই করে নেবেন। স্টেপ 4টা হচ্ছে তাহলে আমাদের কি ছিল, এস্টিমেট
দা কি স্টেপ 4 কি ছিল? টেস্ট স্ট্যাটিস্টিক স্যার। Estimate the value of test statistic. Estimate the value of test statistic. আর তারপরে হচ্ছে এটা হচ্ছে স্টেপ 5. Formulate the decision rule. ঠিক আছে, তারপর হচ্ছে make a decision. So step 6. Okay, so তাহলে আমাদের z ভ্যালু আসছে -2.80. তাহলে আপনার ইয়োটা কি ছিল, অল্টারনেটর কি ছিল, আপনি কি জানতে চাচ্ছেন? যে আপনার হচ্ছে lower than 0.8. হ্যাঁ, তাহলে আমার ক্রিটিক্যাল ভ্যালু কত, আমার কত পার্সেন্টে ছিল ওইটা? হ্যাঁ, যে ওয়ান টেল টেস্টে কত পার্সেন্ট ছিল এটা? 1%, রাইট? সো 1%-এ তাহলে আমার ওয়ান টেইলে আমার কত, জেড ভ্যালু কত? 1.65 জেড ভ্যালু। জি স্যার। তাহলে 1.65 যদি হয় তাহলে আমার কি হচ্ছে, আমার এখানে মান কত আসছে? 2.80। 2.80 কি কোথায়? আমার যে আপনার যে রিজেকশন এরিয়ার মধ্যে না নাকি? জি স্যার। Yes, sir. 2.85 minus 2.85, তার মানে আমার নাল কি রিজেক্টেড? আমার নাল কি ছিল? নাল ছিল সে পাস করবে, এই তো? জি স্যার। হ্যাঁ, সুতরাং সে কি পাস করবে? 80%-এর বেশি ভোট পাবে সে? পাবে না। না স্যার। তো সেজন্য বলছে যে ডাজ নট সাপোর্ট দ্য ক্লেম, দ্যাট সে আবার রিটার্ন করবে। ঠিক আছে, আচ্ছা যদি আমি ইয়ে করতাম, আমার নাল যদি আমি চেঞ্জ করে দিতাম, ধরুন ফর এক্সাম্পল, জাস্ট আমি ফর দ্য সেক অফ সিম্পলিসিটি, যদি আমার লজিক অনুযায়ী হচ্ছে না, যেহেতু আমার কি বলে আমার ইকুয়াল সাইন চলে আসে, অল্টারনেট যদি আমি বলি যে না, আমি বললাম যে এটা আমার যেটা সেজন এট লিস্ট ধরেন আমি বললাম 80 বাই লেস দেন 80, এই আসলে হয় না, কারণ হচ্ছে নালে আপনার ইকুয়াল সাইন থাকতে হবেই, এটা হচ্ছে শর্ত। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে না। ওকে, তাহলে আমার এটার চেয়ে বেশি, তার মানে কি আমার এর মান না, এটা হবে না, স্যার অ্যাট লিস্ট বলছে, কোনোভাবে এট তো হবে লিস্ট না। বললে হচ্ছে আমার সেটা আমার ইয়েতে মনে রাখতে হবে, এট লিস্ট মানে হচ্ছে ইকুয়াল টু আর গ্রেটার দেন বা লেস দেন এরকম, বা হচ্ছে গ্রেটার দেন, হ্যাঁ এরকম। তো সেক্ষেত্রে আমার অল্টারনেটে আমার ইয়ে সাইন থাকবে না, ইকুয়াল স্যার সাইন। 79 দেওয়া যায় না? 0.79 অল্টারনেটে, মানে ইয়েতে স্যার H0 তে। H0 তে ইকুয়াল সাইন দিয়ে 0.79 দেওয়া হলো, 79। ওমা, হ্যাঁ কি কয় এগুলা? স্যার এগুলা এটাও তো হবে না। ইকুয়াল সাইন দিয়ে 0.79 দিয়ে 79 এর নিচের গুলা কি হবে? হাওয়া হয়ে যাবে? না স্যার, বলছি যে ওই যে আপনি পয়েন্ট মানে স্মলার দেন ইকুয়াল দে 0.8 যে দিলেন, তো ওখানে বলেন স্যার 0.8 তো দেওয়া যাচ্ছে না ওখানে, যেহেতু অ্যাট লিস্ট বলছে। তো স্যার বললাম স্যার 0.8 এর পরিবর্তে 0.79 মানে লেস দেন ইকুয়াল যদি দেওয়া হতো, এই কথা বলছিলাম স্যার। অল্টারনেট তো মানে 80 থেকে 100 পর্যন্ত সবগুলো একসাথে ইকুয়াল করা যাবে না এট দ্য সেম টাইম। আচ্ছা, মূল কথা হচ্ছে অ্যাট লিস্ট যখন বলবে আমাদের কি বলে যে আমাদের অল্টারনেটে হচ্ছে আমাদের ইকুয়াল সাইন আসবে না, ঠিক আছে? আর আমার নালে সবসময় ইকুয়াল সাইন থাকতে হবে, ভেবে যাবে। আচ্ছা, এবার আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ আমরা থিওরিটিক্যাল কোশ্চেনে আসি, সেটা হচ্ছে আপনাদের পরীক্ষায় মোটামুটি আসবে, এটা মোটামুটি গ্যারান্টি আসার সম্ভাবনা, এটা মিড হোক ফাইনাল হোক। হ্যাঁ, কোশ্চেন ফাঁস করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দিব, এখন কমিটি রাখবে কিনা জানি না। তো দ্য থিং ইজ, এটা হচ্ছে এবং এইটা আপনার হচ্ছে কনসেপচুয়ালি বোঝার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, যে আমরা যে বললাম যে আমাদের নাল হাইপোথেসিস H0, এটা আমার ট্রু অথবা ফলস হলে আমার ডিসিশনটা কি ছিল, হয় আমি অ্যাকসেপ্ট করব, না হয় আমি রিজেক্ট করবো। সো এইটাকে বলা হয় যে আপনার ডিসিশন ম্যাট্রিক্স, যে আমার এই যে এই এরর রিলেটেড বা আমার decision the researcher could make and possible consequences. So based on যে আমার এই যদি বলা যায় টাইপ 1 এবং টাইপ 2 এরর, ফর এক্সাম্পল
অথবা এই যে আমার নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট এবং হচ্ছে রিজেক্ট করার নিয়ে যে আপনার ইয়েটা কি বলে যে এরর গুলা হতে পারে, হ্যাঁ, এবং তাদের কনসিকুয়েন্সটা কি, সেগুলা আপনার ব্যাখ্যা করতে বললে তখনই ম্যাট্রিক্সটা আপনারা দিবেন এবং দিয়ে ব্যাখ্যা করবেন। এখানে খেয়াল করেন, ভেরি সিম্পল। আমার নাল হাইপোথিসিস হতে পারে ট্রু, হতে পারে ফলস, আর আমার ডিসিশন হতে পারে অ্যাকসেপ্ট, হতে পারে রিজেক্ট, বা হচ্ছে অ্যাকসেপ্ট মানে কি বলে যে ডো নট রিজেক্ট, আর কি একই কথা, রিজেক্ট ও ডো নট রিজেক্ট। আচ্ছা, অ্যাকসেপ্ট না বলে আপনি বলেন যে ডো নট রিজেক্ট বলেন। ওকে, ডো নট রিজেক্ট মানে হচ্ছে মানে কি বলে ইনডিরেক্টলি অ্যাকসেপ্ট, কিন্তু তারপরে সরাসরি বলতে একটু ঝামেলা আছে। আচ্ছা, তাহলে এখন বলতো নাল যদি ট্রু হয়, নাল যদি ট্রু হয়, আপনি যেটা ধরেছেন এবং স্ট্যাটিস্টিক্যালি সেটাই প্রমাণ হয়েছে নাল ট্রু, নাল ট্রু হলে কি করবেন? রিজেক্ট করবেন নাকি রিজেক্ট করবেন না? করবো, রিজেক্ট না করবো। রিজেক্ট করবেন না, তাহলে ডো নট রিজেক্ট, তাহলে এই অংশে থাকবেন। ডো নট রিজেক্ট হলেন, তাহলে আপনার যদি নাল ট্রু এবং আপনি রিজেক্ট করেন নাই, তাহলে আপনার ডিসিশনটা কি ছিল? কারেক্ট। কারেক্ট। নাল ফলস, নাল ফলস, নাল ফলস হলে কি করা উচিত? রিজেক্ট নাকি ডো নট রিজেক্ট? রিজেক্ট। রিজেক্ট। তাহলে আপনি হচ্ছে রিজেক্ট ক্যাটাগরিতে, নাল ফলস। তাহলে এই যে খেয়াল করেন, তাহলে আপনার ডিসিশনটা কি? কারেক্ট। কারেক্ট। বুঝে গেছে? কারেক্ট। নাল ট্রু, নাল ট্রু, তাহলে আপনার তাহলে কি বলে যে রিজেক্ট করার কথা না, কিন্তু তো আপনি কি করে দিলেন? রিজেক্ট করে দিলেন। আপনার রিজেক্ট করার কথা ছিল না, কিন্তু আপনি ভুলে কি করে দিয়েছেন? রিজেক্ট করে দিয়েছেন। এটা একটা ভুল হয়েছে। এই ভুলটার নাম হচ্ছে টাইপ 1 এরর। কি এরর? টাইপ 1 এরর। আর এটা হচ্ছে নাল ফলস হয়েছে। নাল ফলস হলে কি করার কথা? রিজেক্ট করার কথা, কিন্তু আপনি রিজেক্ট করেন নাই, আপনি ডো নট রিজেক্ট, আপনি অ্যাকসেপ্ট করে ফেলছেন। তাহলে ওইটাও ভুল। ওইটা কোন ধরনের ভুল? টাইপ 2 এরর। টাইপ 2 এরর। মনে থাকবে? তাহলে যে কোনো একটা মনে রাখেন, যে কোনো একটা মনে রাখেন, হয় টাইপ 1 নয় টাইপ 2। যে আমার নালটা হচ্ছে আমার ট্রু হলে আমার হচ্ছে অ্যাকসেপ্ট করার কথা, মানে রিজেক্ট করার কথা না, কিন্তু আমি রিজেক্ট করে দিচ্ছি। তাহলে নালটা সত্যি হওয়া সত্ত্বেও যদি আমি রিজেক্ট করে দিই, তাহলে আমার যে এররটা হয় সেই এররটা কি বলে? টাইপ 1। নালটা আমার ট্রু, নাল হাইপোথিসিস যদি ট্রু হয় তাহলে তোমার রিজেক্ট করার কথা না, তাই না? কিন্তু আমি রিজেক্ট করে দিলাম, তাহলে এটা কোন ধরনের ভুল? টাইপ 1 এরর। টাইপ 1। এই একটাই মনে রাখেন, একটা মনে রাখেন। তাহলে তার অপোজিটটা হচ্ছে আপনার টাইপ 2। আমি কি বুঝতে পারছি? কারণ হচ্ছে দুইটা মনে রাখতে গেলে ঝামেলা হবে, আপনার কনফিউশন লেগে যাবে। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, ফাইন। আর একটা জিনিস হচ্ছে এই যে আমার তাহলে এই যে টাইপ 1 এরর হলে যে রিস্কটা, মানে কনসিকুয়েন্সটা কি হয়? একটা হচ্ছে রিস্ক তৈরি হয়। যে রিস্কটা আমরা কি বলছি, যে আমি যে ডিসিশনটা নিলাম সেটা এত % এরর আছে ওইরকম, তাহলে সেই রিস্কটাকে বলা হচ্ছে আলফা রিস্ক। কি বলে? আলফা, লেভেল অফ সিগনিফিকেন্স। লেভেল অফ সিগনিফিকেন্স। ফ্যান্টাস্টিক। আলফা রিস্ক তার মানে কি, আমি যে ডিসিশনটা নিলাম, যে আমি বলছি 5% যদি আমার লেভেল অফ সিগনিফিকেন্স হয়, তার মানে কি there is a 5% probability of occurring which error, type 1 or type 2? টাইপ 1 এরর। টাইপ 1 এরর। ফ্যান্টাস্টিক। ঠিক আছে। আর আমার হচ্ছে 1 থেকে আলফা মাইনাস করলে যদি আমি কারেক্ট ডিসিশন নিই, তাহলে সেটা কি হবে? আমি নালটা ট্রু হয়েছে, সুতরাং আমার হচ্ছে রিজেক্ট করে যে ভুলটা করার কথা সেই ভুলটা আমি করি নাই, তাহলে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। তাহলে সেটা হচ্ছে আমার যে ভুল যদি হয় আলফা, তাহলে আমার সঠিক সিদ্ধান্ত কি হবে? 1 মাইনাস আলফা। সেটাকে আমরা বলছি কনফিডেন্স লেভেল। সেটাকে আমরা কি বলছি? যে আমি যে কারেক্ট ডিসিশনটা নিয়েছি ওইটা আমি কত % কনফিডেন্ট, সেটা হচ্ছে আমার 1 মাইনাস আলফা। কনসেপ্টগুলো বোঝা যাচ্ছে? ওকে, এবার আমার নালটা হচ্ছে ফলস ছিল, আমার রিজেক্ট করার কথা ছিল, করলে আমি কারেক্ট ডিসিশন নিতাম, কিন্তু আমি রিজেক্ট করি নাই, ফলসটাকে আমি অ্যাকসেপ্ট করেছি। তাহলে আমার কোন ধরনের এরর? টাইপ 2 এরর। সেই রিস্কটাকে কি বলা হয়? তার যে কনসিকুয়েন্সে যে রিস্কটা তৈরি হয় সেটার কি রিস্ক বলে? বেটা রিস্ক। সেটার কি রিস্ক বলে? বেটা রিস্ক। তাহলে টাইপ 2 এরর যেটা, তাহলে টাইপ 1 এরর তো আমাদের বেরি হয়ে যায়, কারণ আমাদের যেটা ওই আলফার মান যেটা বলে সেটাই হচ্ছে আমার বেসিক্যালি
সিগনিফিকেন্স লেভেল টাইপ 1 এরর। টাইপ 2 এরর জন্য আলাদা ফর্মুলা আছে, আলাদা ম্যাথ আছে, আমি আর আপনাদেরকে ঝামেলায় ফেলতে চাই না এটা, সেই জন্য আমি সেই অংশটা মানে সেই ম্যাথের অংশটা বাদ দিয়ে দিয়েছি। ঠিক আছে, টাইপ 2 এরর ভ্যালু। বেটা বলতে কি ইন্ডিকেট করে? জি, বেটাকে মানে বেটা বেটা রিস্ক দ্বারা হচ্ছে কি? এই যে আপনি যে টাইপ 2 এররটা যে সংগঠিত করলেন, এর কারণে আপনার রিসার্চটা আপনার এই ফলাফলটা যে রিস্কের সম্মুখীন হবে সেটাকে বলছে বেটা রিস্ক, একটা নাম দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে কনসিকুয়েন্সটা। ওকে, আমরা বলছি যে ডিসিশন এবং তার কনসিকুয়েন্স। আর যদি আপনি যে আলফা রিস্ক এরর করলে তার যে আপনার অপোজিটটা হচ্ছে আমার কি বলে আপনার কনফিডেন্স লেভেল 1 মাইনাস আলফা। আর আপনি যে বেটা রিস্কটা নিয়েছেন টাইপ 2 এরর, তার অপোজিটটা যেটা আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন সেটা হচ্ছে 1 মাইনাস বেটা, সেটাকে বলা হচ্ছে পাওয়ার অফ দ্য টেস্ট, সেটার নাম হচ্ছে পাওয়ার অফ দ্য টেস্ট। ঠিক আছে, এগুলো জাস্ট আপনার কি বলে, এটা রিয়েল লাইফের খুব বেশি ইমপ্লিকেশন নাই। ঠিক আছে, জাস্ট খালি নামগুলা এবং ডেফিনেশন। আমাদের মেইন ফোকাস হচ্ছে কোনটা, টাইপ 1 এরর। ঠিক আছে, এই যে তাদের এখানে শেষ সম্পর্কে আপনার যে কি বলে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, দেখে নিবেন আমি যে কথাগুলো বললাম এখন। এই যে আপনাদের জন্য নেট থেকে আমি যে টাইপ 1 এবং টাইপ 2 এররের পার্থক্যের একটা গ্রাফ কি বলে আপনার টেবিল একটা দিয়ে দিয়েছি আপনাদেরকে। কি বলে, আপনারা যে নেটে গিয়ে কষ্ট করে খুঁজে বের করবেন সেই কষ্টটা আমার সহ্য হয়নি। I'm just kidding. So থ্যাংক ইউ। হ্যাঁ, সেটা আপনারা দেখে নেবেন। ঠিক আছে, পরীক্ষায় পার্থক্য আসলে পার্থক্য আকারে লিখবেন, এমনি যদি আসে যে আপনি ব্যাখ্যা করেন তাহলে আপনি নর্মাল যে ম্যাট্রিক্সটা দিয়ে আপনি আপনার মতো ব্যাখ্যা করে যাবেন। কিছু কনসেপ্টস এখানে রিক্যাপ করা হয়েছে, ঠিক আছে, যেগুলো আমরা পড়েছি সেগুলো দেখে নিয়েন। এবার হচ্ছে টাইপস অফ টেস্টস, টেস্ট স্ট্যাটিস্টিক, টাইপস অফ টেস্টস অথবা টেস্ট স্ট্যাটিস্টিক। একটা কিন্তু হচ্ছে টাইপস অফ হাইপোথেসিস, নাল এবং অল্টারনেট, সেটা এক জিনিস। আর এটা হচ্ছে টাইপস অফ টেস্টস অথবা টাইপস অফ টেস্ট স্ট্যাটিস্টিক। ওকে, টেস্ট বলতে হচ্ছে আমরা কি ধরনের টেস্ট স্ট্যাটিস্টিক গুলো আছে, হ্যাঁ 4 ধরনের। কি কি? জেড টেস্ট, যেটাকে আমরা বলি নর্মাল ডিস্ট্রিবিউশন টেস্ট বা নর্মাল টেস্ট। টি টেস্ট বা স্মল স্যাম্পল টেস্ট হলে যেটা আমরা বলি 30 এর চেয়ে কম হলে। আর কাই স্কয়ার টেস্ট, হ্যাঁ তারপরে কি টেস্ট। আরটা হচ্ছে এফ টেস্ট বা এনোভা যেটা বলা হয়, আমরা করবো আমাদের নেক্সট চ্যাপ্টারই হচ্ছে ইনশাআল্লাহ আমাদের এফ টেস্ট বা এনোভা, মানে হাইপোথিসিস শেষ হওয়ার পর। এখন এই যে আমাদের ক্রাইটেরিয়া তো আমরা আগে বলেছি, জাস্ট মেক ইট সিম্পল, যে আমার এন এর মান যদি 30 বা তার চেয়ে বেশি হয় সেক্ষেত্রে আমরা পপুলেশন এস্টিমেশন জানি আর না জানি আমাদের জেড টেস্ট হবে। আর এন এর মান যদি 30 এর চেয়ে কম হয়, জানি আর না জানি, সেক্ষেত্রে টি টেস্ট। এটা হচ্ছে মেক ইট সিম্পল। এটা আপনার অনেক ক্ষেত্রে একটু আপনার কিছু বইয়ের সাথে বা আমাদের বইয়ের সাথে নাও মিলতে পারে কিছু জায়গায়, বাট দ্য থিং ইজ এটা হচ্ছে সিম্পল। তাহলে আপনি মনে রাখবেন কি, আপনার সিম্পল ক্রাইটেরিয়া হচ্ছে স্যাম্পল সাইজটা 30 বা তার চেয়ে বেশি কিনা, তাহলে হচ্ছে জেড টেস্ট, 30 এর চেয়ে কম হলে টি টেস্ট। ঠিক আছে, প্যারামেট্রিক এন্ড নন প্যারামেট্রিক টেস্ট। এদের সো আপনার কি বলে থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসতে পারে যে হোয়াট আর দ্য পারপাসেস অফ দোজ ভেরিয়াস টেস্ট। ঠিক আছে, পারপাস গুলো এখানে বলা আছে। জেড টেস্ট এবং টি টেস্ট, এটা আমাদের কি হতে পারে, এই যে জেড টেস্ট এবং টি টেস্ট আমরা কি ইউজ করি, যে আমার এই যে আপনার হ্যাঁ কখন কখন ইউজ করা হয়, when জেড টেস্ট এবং টি টেস্ট হচ্ছে যখন একটা স্যাম্পল মিনকে একটা পপুলেশন মিনের সাথে আমরা ডিফারেন্ট যে হচ্ছে ম্যাথ গুলো আমরা দেখলাম, মানে একটা পপুলেশন মিন দেওয়া আছে, ওই পপুলেশন থেকে একটা পার্টিকুলার স্যাম্পল নেওয়া হয়েছে, সেই স্যাম্পলের মিন দেওয়া আছে, তাহলে ওই স্যাম্পল মিনটা পপুলেশন মিনকে রিপ্রেজেন্ট করে কিনা, পপুলেশন মিনটাকে স্যাম্পল মিনের সমান নাকি কম নাকি বেশি, এরকম যখন ডিফারেন্স করি তখন আমাদের জেড টেস্ট বা টি টেস্ট ইউজ করা হয়, যেটা আমরা এতক্ষণ দেখেছি। আর একটা ক্ষেত্রে ইউজ করা যেটা হচ্ছে আপনার দুইটাই স্যাম্পল, মানে একটা পপুলেশন থেকেই দুইটা স্যাম্পল নেওয়া হয়েছে, ফর এক্সাম্পল এখন এই দুইটা স্যাম্পলের মিন কি সমান নাকি ডিফারেন্ট, ওইটা বের করার জন্য আমাদের জেড টেস্ট বা টি টেস্ট। তাহলে আমরা এই অধ্যায়টা যেটা বেসিক্যালি করছি সেটা হচ্ছে ওয়ান স্যাম্পল টেস্ট। আপনারা দেখবেন অধ্যায়ের নামের শুরুতেই আছে চ্যাপ্টার 9 হাইপোথিসিস টেস্টিং ওয়ান স্যাম্পল টেস্ট। আমাদের নেক্সট যে অধ্যায়টা এই একই টপিকের উপর হাইপোথিসিস, এই হচ্ছে টু স্যাম্পল টেস্ট। আমাদের তখন এই যে আপনার হচ্ছে টু স্যাম্পল মিনটা আমরা তখন করবো ইনশাআল্লাহ। ঠিক আছে,
আর একটা হচ্ছে টু টেস্ট দ্য সিগনিফিকেন্স অফ দ্য কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। সো কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন আমরা যখন রিগ্রেশন করব তখন আপনারা দেখবেন যে টেট জেড টেস্ট টি টেস্ট সেগুলো আমরা তখন তার আমরা উদ্দেশ্যে সেটা আমরা ইউজ করব। কাই স্কয়ার টেস্ট হচ্ছে ওয়েদার দেয়ার ইজ এন আচ্ছা কাই স্কয়ারের একটা সাইন আছে এরকম। আচ্ছা কাই স্কয়ার সাইন হচ্ছে এক্স এর মতোই কিন্তু একটু এই আপনার একটু বাঁকা বাঁকা টাইপ এরকম, ঠিক আছে? এরকম না, একটু বাঁকা বাঁকা টাইপ, হ্যাঁ, এক্স স্কয়ার মানে হচ্ছে কাই স্কয়ার, হ্যাঁ। সো টু টেস্ট whether there is an association between the attributes, whether the attributes are independent. So আমরা যখন কাই স্কয়ার টেস্ট এরিয়াতে যাব তখন আরো বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। Purposes of F or ANOVA test, F টেস্টের আরেকটা নাম হচ্ছে ANOVA বা হচ্ছে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স। অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স আমরা এতক্ষণ কি নিয়ে কাজ করছি? মিন নিয়ে, রাইট? মিন নিয়ে কাজ করছেন। যখন আপনি ভেরিয়েন্সের যখন ডিফারেন্স বের করতে যাবেন তখন হচ্ছে কি টেস্ট বলেন? এফ টেস্ট বা অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, অথবা দুইটা মিন হইলে আপনার হচ্ছে জেড টেস্ট বা টি টেস্ট এই পর্যন্ত। কিন্তু দুইয়ের চেয়ে বেশি যদি হয় তখন কি হবে? এফ টেস্ট। এফ টেস্ট আরেকটা হচ্ছে যখন আপনি ভেরিয়েন্স নিয়ে যখন কাজ করবেন তখন হচ্ছে এফ টেস্ট, ঠিক আছে? রিগ্রেশনের ক্ষেত্রেও এফ টেস্ট লাগে, টি টেস্ট, জেড টেস্টও লাগে। আমরা এগুলো পরে দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা কাই স্কয়ার টেস্ট নিয়ে আপনাদের একটা ইয়ে আছে, কাই স্কয়ার টেস্টের এই যে হাইপো টেস্ট প্রবলেম। আচ্ছা এই হাইপোথিসিস টেস্টিং এর কিছু এই একটা ফাইল আছে এখানে, এটা আমি আপনাদেরকে ই করে দিব না। আচ্ছা এটা আমি ওই আপনার কি গুগল ক্লাসরুমে আপলোড করে দিব না, কিছু এক্সাম্পল আছে। আর এইখানে যে কন্ডিশনস ফর অ্যাপ্লিকেশন অফ দ্য কাই স্কয়ার টেস্ট, যে কাই স্কয়ার টেস্টের জন্য কিছু কন্ডিশন আছে এখানে, সেটা আপনারা একটু দেখে নিন, ঠিক আছে? থিওরি হিসেবে আসতে পারে, দেখে নিন। আর যে ম্যাথ গুলো আমরা আগে ওই নেক্সট অধ্যায়টাও করি যেখানে টু স্যাম্পল টেস্ট আছে, টু স্যাম্পল মিন, তারপরে হচ্ছে আপনারা এই যে ম্যাথ গুলা করতে যাবেন, ঠিক আছে? বইয়ের মধ্যেও আছে, এইখান থেকেও আছে, আপনারা ঠিক আছে যেগুলো আপনাদের নিয়মের মধ্যে পড়ে সেগুলো আপনারা টেস্ট করে নেবেন, ঠিক আছে? প্র্যাকটিস করে নেবেন। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমরা তাহলে নেক্সট ক্লাস ইনশাআল্লাহ শুরু করব চ্যাপ্টার 11 টু স্যাম্পল টেস্ট অফ হাইপোথিসিস, ঠিক আছে? যেমন হচ্ছে দুইটা আপনার ইন্ডিপেন্ডেন্ট পপুলেশন, তার উপর বেস করে দুইটা স্যাম্পল সেখানে আমরা করি, দুইটা পপুলেশন প্রপোর্শনে কাজ করতে পারি, ঠিক আছে? মিন সাইকেল সেমিকল বা নন পপুলেশন, হ্যাঁ। ওকে, তার মানে হচ্ছে বেসিক্যালি আপনার দুইটা পপুলেশনের উপর বেস করে দুইটা স্যাম্পল, সেক্ষেত্রে হচ্ছে সেগুলার ডিফারেন্স আছে কিনা, ঠিক আছে? সেটা নিয়ে আমরা কাজ করব। এরপর হচ্ছে আমাদের ওই যে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স বা এফ যেটা আমরা বলি এনোভা, তারপরে হচ্ছে আমাদের রিগ্রেশন, ঠিক আছে? ওকে, সো আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ টু স্যাম্পল টেস্ট অফ হাইপোথিসিস। আজকে এই পর্যন্ত। কারো কোনো কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন সো ফার? আপনাদের প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে, বিকজ অঙ্ক কিন্তু হুবহু অঙ্ক না আসার সম্ভাবনাই বেশি। সো এই অঙ্কগুলো অনেকটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে, ল্যাঙ্গুয়েজ। সো বাসায় ভালো করে প্র্যাকটিস করুন। কত নম্বর এডিশন এটা পিডিএফ? জি, আপনার এই পিডিএফটা মানে বইয়ের যে পিডিএফ দেখালেন আমি জানি না নেটে যে এখন লেটেস্ট, খুব লেটেস্ট কিনতে গেলে তো সেগুলো টাকা পয়সা লাগবে, তো আমরা তো গরিব মানুষ। এই হচ্ছে 15th এডিশন। আমার 16th পাইলাম না, লাস্টের পার্টটা দিতে পারলে। এগুলা খুব বেশি ডিফারেন্স হয় না, ঠিক আছে? কিছু হয়তো পেজ নাম্বার এদিক সেদিক হয়, বাট কন্টেন্ট মোটামুটি সেমই থাকে, ঠিক আছে? প্রতি বছর খালি একটা নতুন নাম দিয়ে বের করে, কিছু হয়তো একটু এদিক সেদিক করে, বাট মোটামুটি 95% সেম থাকে, ঠিক আছে? নো প্রবলেম, ইউ আর মোস্ট ওয়েলকাম ইফ ইউ হ্যাভ দ্য লেটেস্ট বুক, বাট নো আপনার যদি এই যে জিনিসটা আমি দিয়েছি ওইটা বা তার চেয়ে ওল্ড এডিশন হইলেও সমস্যা নাই, কারণ কন্টেন্ট খুব বেশি চেঞ্জ হয় না, হয়তো কিছু নতুন এক্সাম্পল আসে বা এদিক সেদিক হয়, ঠিক আছে? Okay then, if anybody does not have any question, that we can end today's class, ঠিক আছে? So next week আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমাদের যদি মিড নিয়ে কোনো সিদ্ধান্ত হয় তাহলে আমরা সেই অনুপাতে আমরা আমাদের কাজ আগাবো সামনে ইনশাআল্লাহ, ঠিক আছে? আপনাদের একটা কুইজ নেওয়া দরকার। এই যে পরেই যাচ্ছি তো একটু পরীক্ষা না দিলে কেমন না?
হ্যালো, স্যার মিড টিপ তো অনেক কিছু নিবেন। হ্যাঁ মিড তো পরের কথা, মিড তো যখন সিদ্ধান্ত আসবে তখন। আপনারা একটু ইয়ে করেন, কি বলে, নেক্সট ক্লাসে একটা কুইজ দেন কোন একটা চ্যাপ্টারের উপরে বা দুইটা চ্যাপ্টারের উপরে, হ্যাঁ নাকি পরে? ওমা কোন আওয়াজ নাই কেন? হ্যাঁ লোকজন আছে না চলে গেছে? স্যার মার্ক কি অ্যাড হবে? মার্ক অ্যাড না হলে কি পরীক্ষা দিবেন না? দিব স্যার, জানার জন্য। মার্ক অ্যাড হইলে একটু ভালো করে পড়বো, অ্যাড না হইলে ধুর এমনি যা মন চাই দাগায় দিয়ে আসবো, এরকম না? না স্যার। আচ্ছা হ্যাঁ বুঝতেই পারছি আপনাদের কোনো আগ্রহ নাই। ঠিক আছে, তাহলে মিডের সিদ্ধান্ত হোক, পরেরটা পরে দেখা যাবে। হয়তো মিডে কিছু কুইজ থাকবে, তারপরে কিছু আপনার কোয়েশ্চেন থাকবে। হ্যাঁ ঠিক আছে, মিডে কুইজ এবং কি বলে আপনার ইয়েতে মিলাই বা এগুলা পরে। আচ্ছা মিড এখন কোন ফরম্যাটে হবে সেগুলো ডিপেন্ড করবে, সিদ্ধান্ত আসুক, আপাতত আর ঝামেলায় না যাই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম স্যার। আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ।